আমরা তো নমস্কার দিয়ে খবর শুরু করি, তুমি খিস্তি দিয়ে শুরু করো। জার্নালিজমে নিরপেক্ষতা বলে কিছু হয় না। সাংবাদিকদের একটা গ্যাস বেলুনের মতো ফুলিয়ে রাখা হয়েছে। সাংবাদিকরা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার। নিরপেক্ষতা বলে কিছু ন্যারেটিভ সেট, এখন আর জার্নালিজম হয় না, ন্যারেটিভ সেট হয়। বাকি স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভগুলো সাংবাদিকদের নিজেদের পেটোয়া বানানোর জন্য সাংবাদিকদের ওপরে এটা চাপিয়ে দিয়েছে। পিষে মরছে কিন্তু রাস্তায় যারা কাজ করছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে এখানে যারা বিপ্লব করে গেল গত কয়েকদিন ধরে তারা সবাই বিনয় বাদল দীনেশ, তারা সবাই ক্ষুদিরাম, তারা সবাই প্রফুল্ল চাকি, যারা না খেয়ে না দে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। এরা সবাই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, আমি তো পশ্চিমবঙ্গের বহু নেতা তারা কি করে যে চলে তাদের, আমি সেটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তখন তার আর সাংবাদিক সত্তাটা থাকে না। সে যদি ছেড়ে দিয়ে, এবং সেখানে যিনি সর্বময় কর্তা তিনি একাধারে সিপিআইএমের অত্যন্ত উচ্চপদস্থ একজন রাজনৈতিক কর্মী, আবার সেখানে তিনি গেলে সেটা সম্পাদকের ভূমিকা হয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত ব্যাপার, এবং এই পশ্চিমবঙ্গেই হয়। নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমি আমার সিনিয়র একজন দাদাকে এখানে এনেছি, জার্নালিজমে যিনি অনেকগুলো দশক দেখেছেন, দীর্ঘ সাংবাদিকতা জীবন পার করে এখনও রীতিমতো ব্যাটিং করছেন। আজকে আমি আমার এখানে ডেকেছি তার কারণ অনেকে বলছেন তিনি সরকারের খুব ঘনিষ্ঠ, আর সেই জন্যে তার কাছ থেকে সরকারের অন্দরমহলের কিছু খবর সত্যি না মিথ্যে, যেগুলো খারাপ লাগছে সেগুলো সম্পর্কে একটু নাড়া দেওয়ার জন্য আজকের এই পডকাস্ট। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংবাদ এই যে জীবন এবং সংবাদ মাধ্যমের যে পরিবর্তন, সংবাদ কর্মীদের কিছু আশা আকাঙ্ক্ষা এই নতুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে সেগুলোর কি বদল হবে, এটা জানার জন্যই আজকের পডকাস্ট। আজকে আমার গেস্ট আমার সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার সিনিয়র দাদা, সহকর্মী, জার্নালিস্ট প্রসেনজিৎ বক্সী। প্রসেনজিৎ বক্সী যিনি প্রসার ভারতীর কনসাল্টিং এডিটর শুধু নয়, সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ এবং ভালো দাদা হিসাবে, ভালো তৃণমূল, ভালো এই যে ভালোর একটা যুগ চলছে সেখানে ভালো দাদা হিসাবে পরিচিত। প্রসেনজিৎ দা, কেমন আছো? খুব ভালো, একদম বিন্দাস। এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংবাদিকতার একটা নতুন চেহারা, নানা রকম পর্যায়ে লালগড়, নন্দীগ্রাম, সিঙ্গুর, হ্যান ত্যান, উত্তর পূর্ব ভারত করার পরে 2011-রও পরিবর্তন দেখার সুযোগ হলো, 2026-এরও পরিবর্তন দেখার সুযোগ হলো। একদম। তো আমরা তো নমস্কার দিয়ে খবর শুরু করি, তুমি খিস্তি দিয়ে শুরু করো। আমার বহুদিনের ইচ্ছে যে এমন একটা মাধ্যম তৈরি হোক যেখানে প্রাণ খুলে খিস্তি ব্যবহার করা যায়। তার কারণ হচ্ছে খিস্তি যে কোনো ভাষার একটা কি বলবো সৌন্দর্য। যারা এটা বোঝে না, জানে না, তাদের প্রতি আমার অনুকম্পা রইল। কোনো ভাষা খিস্তি ছাড়া সম্পূর্ণ হয় না, কারণ খিস্তি ছাড়া কোনো ভাষাতেই মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ করা যায় না। তুমি যা বলছো মেয়েরা কিন্তু তোমাকে সেন্সর করে দেবে। যাই হোক, চলো আজকের পডকাস্টটা আমরা শুরু করি। এখন কাজের দায়িত্ব অনেকটা বেড়েছে। হ্যাঁ, দায়িত্ব আছে, আর দায়িত্ব থাকলে চাপও থাকে। সেটা নিয়ে খুব একটা পরিস্থিতি প্রতিকূল নয়, কিন্তু যেটা পরিস্থিতি প্রতিকূল সেটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা। কারণ আমরা আজকে যখন রেকর্ড করছি তখন তার আগেই আমাদের সহকর্মীদের ওপর একটা অত্যন্ত বাজে ধরনের আক্রমণ হয়েছে। এগুলো খুব পীড়াদায়ক হয়ে যায় আর কি। তো এমনি সব ঠিক আছে, আমরা আসবো সেই আলোচনাগুলোতে, কিন্তু প্রথমে আমি তোমার কাছে জিজ্ঞেস করব যে সাংবাদিকতা একটা যুগ পেরিয়ে এসেছো এবং এইরকম একটা অনেকগুলো ধাপ তুমি দেখেছো। বাম আমল দেখেছো, তৃণমূল আমল দেখেছো, এখন বিজেপির সময় দেখছো, যদিও এটা একদম শুরুর দিক, হানিমুন পিরিয়ড। এরপরে আসল অ্যাসিড টেস্ট শুরু হবে। তো এই জার্নালিজম করতে করতে সবার কোনো জার্নালিস্টই আর নিরপেক্ষ থাকতে পারে না। তুমি কি বিজেপি করো? নিরপেক্ষ শব্দটা জার্নালিজমে যারা ঢুকিয়েছে তারা পুরো পেশাটার সঙ্গে তঞ্চকতা করে বা করেছে। যারা পৃথিবীর যেখানে যত স্তরেই এটা গবেষণা হোক না কেন, জার্নালিজমে নিরপেক্ষতা বলে কিছু হয় না। হয় না এই কারণে যে যদি আমাকে সত্যিটা খুঁজতে হয় তাহলে সেই সত্যিটা কারোর পক্ষে যাবে আর একজনের বিপক্ষে যাবেই। এটা অত্যন্ত স্বাভাবিক। আর তার খারাপ লাগবে। আর তার খারাপ লাগবে, সে
সাংবাদিককে নিরপেক্ষ নয় বলবে। তাই এ মানে মুশকিলটা কি হচ্ছে, জার্নালিজমটা হচ্ছে চতুর্থ স্তম্ভ বলা হয় তো গণতন্ত্রের, আর সাংবাদিকরা মানে ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার। কারণ হচ্ছে বাকি যে সমস্ত তিনটে স্তম্ভ আছে তারা নিজেদের সুবিধার জন্য ক্ষমতা উপভোগ করে, লেজিসলেচার ক্ষমতা উপভোগ করে, এক্সিকিউটিভ ক্ষমতা উপভোগ করে, জুডিশিয়ারি ক্ষমতার উপভোগ করে। সাংবাদিকদের একটা গ্যাস বেলুনের মতো ফুলিয়ে রাখা হয়েছে যে তোমরা হচ্ছে চতুর্থ স্তম্ভ, গ্ল্যামার আছে ঠিক আছে, কিন্তু চতুর্থ স্তম্ভ, কিন্তু হাতে আমি ক্ষমতা চাইছি না। কিন্তু এই যে ক্ষমতা একেবারেই প্রয়োজন নেই, ক্ষমতা থাকা মানেই হচ্ছে সেটা অপব্যবহার হওয়া। কিন্তু জার্নালিস্টরা বা সাংবাদিকরা যে কাজটা করছে সেটা সততার সঙ্গে করছে, এবং সেখান থেকে আপনার পছন্দ না হলে আপনার পছন্দ হবে না, আর পছন্দ হলে হবে। কিন্তু যেভাবে আজকাল আক্রমণ বেড়ে চলেছে দিনের পর দিন নানা রকমভাবে, সেইটা খুব বেদনাদায়ক। এবং আমি আমার এই প্রায় 4 দশকের সাংবাদিকতা একটা জিনিস বুঝেছি, যে নিরপেক্ষতা বলে কিছু হয় না বা হতে পারে না, কোনোদিনই ছিল না, না কোনোদিন ছিল না। এখন না, বেশ কিছু বছর আগের থেকে একটা নতুন শব্দ এসেছে, সেটা হলো ন্যারেটিভ সেট। এখন আর জার্নালিজম হয় না, ন্যারেটিভ সেট হয়। তুমি কি এটা বিশ্বাস করো? না, সেটাও যারা বাকি স্তম্ভগুলো আছে সেই স্তম্ভগুলো সাংবাদিকদের নিজেদের পেটোয়া বানানোর জন্য সাংবাদিকদের ওপরে এটা চাপিয়ে দিয়েছে। বিশেষ করে লেজিসলেচার যারা, তারাই এই ন্যারেটিভ সেটিংয়ের ব্যাপারটাকে সাংবাদিকদের ওপরে চাপিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে সাংবাদিক যারা, তারা তো সাংবাদিকতাটা তো এখন আর সমাজসেবা নয়, সমাজসেবাও যেমন নয় তেমনি বিনা পয়সাতেও হয় না। আমাদের প্রত্যেকের পরিবার চালানোর জন্যে মাইনে দরকার, মাইনে না হলে তোলাবাজি দরকার। তো সেই ক্ষেত্রে যদি মাইনে দরকার হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চিতভাবে কারোর ওপরে নির্ভরশীলতা থাকবে, সেটা বিজ্ঞাপন। এটা একটা সুন্দর ভিসিয়াস সার্কেল কিন্তু। আর বিজ্ঞাপন যে দিচ্ছে সে চাইবে নিয়ন্ত্রণ করতে, বিজ্ঞাপন যার কাছে পাওয়া যাচ্ছে বেশি করে, মালিক তার দিকে ঝুঁকে থাকবে, মালিক যেদিকে ঝুঁকে থাকবে সাংবাদিককে সেই মতো কাজ করতে হবে। সব ক্ষেত্রে পিষে মরছে কিন্তু রাস্তায় যারা কাজ করছে সেই সাংবাদিকরা, এবং তাদেরই ওপরে আক্রমণ হচ্ছে। তারাই নানাভাবে যেটাকে বলে আর কি অভিযুক্ত হচ্ছেন যে সে ন্যারেটিভ সেট করছে, সে অমুক করছে, সে তরমুক করছে। কিন্তু সাংবাদিক কিন্তু খবরই করতে চায়, এবং যে তার খবরের মাধ্যমে যদি কেউ মনে করে যে ন্যারেটিভ সেট হচ্ছে, সেটা কিছু করার নেই, সেটা হচ্ছে, তাহলে তো বলতে হবে যে তার অতীব ক্ষমতা। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম, তোমরা তো আমাদেরও আগে, তখন বলা হয়েছিল নিরপেক্ষ, মানে এই শব্দটা খুব ছিল, ছিল নিরপেক্ষ সাংবাদিকতা। আমি দীর্ঘদিন অ্যাঙ্কার হিসাবে কাজ করেছি, সংবাদ পরিবেশনার কাজে শাঁখা সিঁদুর এগুলো পড়া যেত না, কারণ আমি কোনো ধর্মকে এইভাবে প্রজেক্ট করব না, যে সিটে আমি বসে আছি সেটার একটা দায়িত্ব আছে বলে। আমি যে কথা বলবো না কংগ্রেসের হয়ে, না বিজেপির হয়ে, না বামেদের হয়ে, এইটা আমাদের শেখানো হয়েছিল। মানে আমাদের একটা রুল বুক ছিল অলিখিত, আমি দেখিনি, হয়তো থাকতে পারে লিখিত, বাট আমাকে বলা হয়েছিল। কিন্তু এখন সেই জায়গা থেকে তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলো, আমি যখন কথা বলি, যদিও আমরা এখন, তুমি দূরদর্শনের সাথে জড়িত আছো, কিন্তু তা সত্ত্বেও তুমি যখন তোমার সোশ্যাল হ্যান্ডেলে কথা বলছো, বা আমি তো এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি, সেই জায়গা থেকে আমাদের আর বস কেউ নেই, এরকম জায়গা থেকে আমরা অনেক ওপেন বলি। তোমার তো নিজস্ব একটা স্টাইল সেট করেছো, তুমি খিস্তি দিয়ে কথা বলা শুরু, তো এটা ভীষণ মানে নতুন একটা ট্রেন্ড তুমি তৈরি করেছো। আমার ক্ষেত্রে আমিও যেভাবে কথা বলি খুব খোলাখুলি, দিলসে, এই দিলসে সাংবাদিকতা, এটা কি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হওয়া, বা আমরা জেনজির মতন হতে শুরু করছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, নাকি এটাই প্রেজেন্ট ডে জার্নালিজম? সমস্ত কিছুর পিছনে যদি মস্তিষ্কটা না থাকে না, তাই যাই ট্রেন্ড করা চেষ্টা করা হোক না কেন, সেটা হবে না। আমরা এরকম একটা সুন্দর প্রেক্ষাপটের মধ্যে বসে, আমার এবং তোমার পিছনে বা পাশে, এইটাই মনে হচ্ছে যে এই মুহূর্তে যে আমাকে একটা পডকাস্ট করতে গেলে আমাকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
কিন্তু যদি কন্টেন্ট থাকে, মানে আমি তোমার পডকাস্টকে ছোট না করেই না বলছি, নিশ্চয়ই আমি বুঝেছি। কন্টেন্ট থাকে না, তাহলে ভাগাড়ে বসেও কিন্তু ট্রেন্ড সেট করা যায়, ন্যারেটিভ সেট করা আমরা যায়। দেখেছিও এই মুহূর্তে বাংলার যে কন্টেন্ট ক্রিয়েটাররা পিছনে জামা ঝুলছে, গামছা ঝুলছে এবং তারা কাজ করছে, মিলিয়ন্স ভিউ তাদের। তো কন্টেন্ট তো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বা সোশ্যাল মিডিয়ার যে অঙ্ক, সেটা বা কোনো যুগেই কোনো মিডিয়ামে, সেটা খবরের কাগজ হোক, সেটা সিনেমা হোক, সেটা টেলিভিশন হোক, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা রেডিও হোক, সেটা যাই হোক না কেন, কন্টেন্ট যদি ঠিক না থাকে, তাহলে যে মিলিয়ন ভিউয়ের কথা এখন সমস্ত সময় চলে আসছে, সেই মিলিয়ন ভিউটাও কিন্তু অত্যন্ত সাময়িক। এবং তারপরের একই রকম ভিডিও যে মিলিয়ন ভিউ হবে সেটা তো কেউ জানে না। মানে তুমি ধারাবাহিকতার কথা বলছো? আমি ধারাবাহিকতার কথা বলছি, যে কন্টেন্ট যদি না থাকে তাহলে ধারাবাহিকতা থাকবে না। বিশেষ করে খবরের ক্ষেত্রে, আমি রান্না করা বা শাড়ি দেখানো বা ইত্যাদি ইত্যাদি, যেটার সঙ্গে খবরের কোনো সম্পর্ক নেই, সেগুলো এক ধরনের কন্টেন্ট। আমি জানি না সেখানে দর্শকের কী ধরনের মনস্তত্ত্ব, কিন্তু এখানে খবরের ক্ষেত্রে বা যদি কোনো ওপিনিয়ন দেওয়ার থাকে, সেখানে কন্টেন্ট যদি থাকে, তাহলে ভাবনার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে আজ না হয় কাল সেটা কেউ নেবে। এবং এখানে আমি আবারও বলছি যে এই যে ছোটোবেলায় শেখানোর চেষ্টা হয়েছিল যে নিরপেক্ষ সংবাদ পরিবেশন, আমি আবারও বলছি, নিরপেক্ষ সংবাদ পরিবেশন বলে পৃথিবীতে কিছুই হয় না। কারণ আমি যেটাকে যেমন একদম এখনকার উদাহরণ নেওয়া যাক না, যে একটা আন্দোলন, সেই আন্দোলনটা নাকি একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস, সেই প্রশ্ন ফাঁসকে সামনে রেখে ছাত্র সমাজের বা যুব সমাজের একটা আন্দোলন, যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমি দিল্লিতেও এই 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 3 দিন থেকে ঘটনাচক্রে এই ছেলে মেয়েদের দেখে এসেছি। আমি কলকাতাতেও আমরা প্রতিনিয়ত দেখি। তুমি গেছিলে জান্তার মান্তার? হ্যাঁ। আচ্ছা। তো ওখানে গেলে পৌঁছলে যে কোনো লোকের বুঝতে কোনো অসুবিধা হবে না যে এটার পিছনে অন্য কোনো বিষয় আছে। তাই যারা ওখানে আছে তারা, আমাদের ছোটোবেলাতে আমাদের গুরুদেবরা শিখিয়েছিলেন যে কারোর সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবো আপনার চলে কি করে, আপনি খান কি। তো এই যে ছেলে মেয়েগুলো ওখানে আছে, ওরা খায় কি? ওই বয়সে আমাকে আমার বাবা খাওয়াতো, আমার মা খাওয়াতো, এবং আমার বাবার বা মায়ের এতটা লাক্সারি ছিল না যে আমি কলকাতায় এসে কোনো একটা আন্দোলনে দিনের পর দিন, মাসের পর মাস থেকে যাব এবং তারপরে রাত্রিটা কোথায় থাকবো তারা চিন্তা করবে না, এই লাক্সারি ছিল না। এরকম ভাবার কোনো কারণ নেই যে এখানে যারা বিপ্লব করে গেল গত কয়েকদিন ধরে, তারা সবাই বিনয় বাদল দীনেশ, তারা সবাই ক্ষুদিরাম, তারা সবাই প্রফুল্ল চাকি, যারা না খেয়ে না দে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। এরা সবাই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, স্নান করে, প্রতিদিনের পোশাক পরিবর্তন করে আন্দোলন করছে। আমি কাউকে বিরুদ্ধে তো অভিযোগ উঠছে 5 স্টার হোটেলে থাকে। আমি জানি না, আমি না জেনে বলবো না, আমি যতটুকু ওখানে দেখেছি আমি সেটার কথাই বলছি। তো তাহলে অতিরিক্ত গঞ্জিকা সেবন, তো তাহলে আমার ওইটাই প্রশ্ন যে তোমাদের ভাই চলে কি করে, কিসের আন্দোলন করছো তোমরা? তো রাজনৈতিক নেতাদের কাছেও তো আমার অনেক এরকম প্রশ্ন থাকে, অনেকের কাছেই। আমি তো পশ্চিমবঙ্গের বহু নেতা, তারা কি করে যে চলে তাদের, আমি সেটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তারা প্রায় পলিটিক্যাল কেরিয়ারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। যতটুকু থেকে মাইনে দেওয়া হয় সাংসদ বা বিধায়ক হিসাবে, তাতে ওদের জীবনযাত্রার সঙ্গে মেলে না। তো যাই হোক, তো কোনোটাই নিরপেক্ষ নয়। এই আন্দোলনটা নিরপেক্ষ যে নয়, এই আন্দোলনটার খবর করতে গেলে যে এর পিছনে খুঁচিয়ে এবং কিছু একটা করে যদি সত্যিটা বের করার চেষ্টা হয়, তখন তো কারুর পছন্দ হবে, কারুর পছন্দ হবে না। আমি সমস্ত জায়গাতে বলতে থাকি, সেটা হচ্ছে যে অপারেশন সিঁদুর হলো আমাদের, আমরা খবর করছি,
তাহলে নিরপেক্ষ খবর কি করে হবে যদি আমি পাকিস্তানের ভার্সনটা না দিই? তাই নয় কি? একদম দৃষ্টিভঙ্গিটা এক এক রকম, মানে আপেক্ষিক। হ্যাঁ, এটা পুরোটাই আপেক্ষিক, মানে নিরপেক্ষ বলে কিছু হয় না। ওই জন্য তো বলছি যে খবরের এমন এমন সময় থাকবে যে একটা সময়তে কোনো জায়গাতে, কিছুদিন আগে আমাদের এখানে শামশেরগঞ্জে বা বেলডাঙাতে বা সুতিতে বা এইসব মোথাবাড়িতে নানা রকমের অশান্তির সৃষ্টি হয়েছে। সেখানে গিয়ে আমি অশান্তির খবর করবার সময় কার কার কাছ থেকে প্রতিক্রিয়া নেব? আমি কি ওই সমস্ত সমাজবিরোধী বা ওই সমস্ত তাণ্ডব করা লোকেদের কাছে গিয়ে প্রতিক্রিয়া নেব যে আপনার কেমন লাগলো? এটা তো আমাদের একটা গল্প আছে, মানে ঘটনা আছে। প্রাচীন যুগে যখন টেলিভিশন প্রথম প্রথম চালু হচ্ছে, তখন কোনো একজন রিপোর্টার আমার স্ট্রিটে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে কোনো এক সন্তান, তিনি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে তার মা বা কেউ একজন আত্মহত্যা করেছে, একই সঙ্গে ঘটছে পরপর। এবং বাবা অসুস্থ হয়ে পড়েছেন, এরকম একটা কিছু খুব বাজে পরিস্থিতি। সেখানে গিয়ে রিপোর্টার সেই যিনি জীবিত ছিলেন তাকে আপনার কেমন লাগছে প্রশ্নটা করেছিল। একটা ঘটনা। সে এখন সাংবাদিকতায় নেই। আমার একটা ইনসিডেন্ট মনে পড়ছে, তখন আমি একটা খুব বড় চ্যানেলে, সুভাষ চক্রবর্তী যেদিন মারা গেলেন, এবং তারপরে যখন আমাদের সঞ্চালিকা পড়তে উঠলেন, প্রথম বললেন অবশেষে তিনি মারা গেলেন। তো এখন এই যে আপনার কেমন লাগছে, তো এটা নিরপেক্ষ সাংবাদিকতা। তো এই যারা নিরপেক্ষতার বিষয়টা সাংবাদিকদের ঘাড়ের ওপরে চাপিয়েছে না, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য চাপিয়েছে। সেই পলিটিক্যাল নেতারা, মানে আমার হয়ে বলো, হ্যাঁ তবে তুমি নিরপেক্ষ, সেই পলিটিক্যাল নেতারা, সেই বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা লোকেরা এবং সেই ব্যুরোক্র্যাট, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের ওপরে নিরপেক্ষতার এই একটা বোঝা চাপিয়ে রেখেছে যে এখান থেকে বাঁ দিক থেকে ডান দিক করলে তুমি হচ্ছ চটিজীবী অথবা গদিজীবী অথবা ইত্যাদি ইত্যাদি, যে নামগুলো আজকাল উঠেছে, এগুলো ছিল না কদিন আগে। চটিজীবী, এখন মোদিজীবী। হ্যাঁ, মোদিজীবী, এরকম আর কি। এর আগে বুদ্ধজীবী ছিল। তো ওরা ওদের জায়গাটাকে নিশ্চিত করার জন্য, ওদের জায়গাটাকে নিরাপদ করবার জন্য আমাদেরকে চতুর্থ স্তম্ভ বানিয়ে আমাদের ঘাড়ের ওপর নিরপেক্ষতার একটা বোঝা চাপিয়ে দিয়েছে। কিন্তু তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া আসায় সেই যে ব্যারিয়ারগুলো, সেই প্রাচীরগুলো, দেওয়ালগুলো অনেকটা ভেঙে গেছে? এবং কিছুই ভাঙেনি না। কেন? তার কারণ হচ্ছে যে এই যে আমরা তোমার এখানে কথা বলছি, এর তো একটা খরচা আছে। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে এই খরচাটা যাদের মাধ্যমে এই পডকাস্টটা প্রচার করা হচ্ছে সেখান থেকে উঠে যাচ্ছে। তোমার কি মনে হয় যে সেটাই শেষ কথা, এরপরে আর কোনো অর্থের প্রয়োজন নেই? একদমই না। যেদিনই তুমি পাড়ার পিন্টু পানওয়ালার কাছ থেকে একটা পয়সা দেবে, যখনই তুমি সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের কাছ থেকে একটি পয়সা নেবে, যখন তুমি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাছে একটি পয়সা নেবে, তখনই তো তোমার তার কাছে টিকিটা বাঁধা হয়ে গেল। এবং যারা তথাকথিত বড় বড় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট বলে ভারতবর্ষে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে, প্রত্যেকের বড় বড় টিম আছে। তাদের মাইনেটা কোথা থেকে আসে? সোশ্যাল মিডিয়া থেকে আসে। সোশ্যাল মিডিয়াতে এখনও কোনো রেভিনিউ মডেল নেই, সারা পৃথিবীতে নেই, এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, এবং স্টেবলও নয়। যখন তখন তারা নিজেদের মতো করে নিয়ম পরিবর্তন করে। এবং এই যেখানে আমরা এগুলোকে পোস্ট করি সেগুলো হচ্ছে সব থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার। তো থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার হিসাবে মেটা বা বাকি যে অর্গানাইজেশনগুলো কাজ করছে, তারা তো নিজের লাভের জন্য করছে, তারা তো রেনেসার লাভের জন্য করছে না। সেখানেও অনেক রেস্ট্রিকশন আছে। তার মধ্যে থেকে সবাইকে একটুখানি করে গাজর ছুঁড়ে দেওয়ার মতো করে এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো কিছু কিছু টাকা দিয়ে রাখছে যাতে তাদের বড় ব্যবসাটা টিকে থাকে। সেই ক্ষেত্রে যখন একটা বড় টিম নিয়ে কেউ কোনো কাজ করে, তাদের মাইনেটা দেয় কে? স্পন্সর দিতে, মানে চাইতে হবে। হ্যাঁ, তাহলে স্পন্সর চাওয়া মানে হচ্ছে তো স্পন্সরের চাহিদা মতো তোমাকে খবরটা করতে হচ্ছে। হয় তোমাকে অমুক লেজিসলেচার বা জুডিশিয়ারি বা স্পন্সর করছে, অথবা সাধারণ মার্কেট, কর্পোরেট মার্কেট তোমাকে স্পন্সর করছে, কেউ তো একটা স্পন্সর করছে। তাই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বলে কিছু হয় না,
যদি যতদিন মানুষের পেটে খিদে আছে ততদিন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বলে কিছু হয় না। খিদে বিষয়টাকে যদি আমরা ওই মহাশূন্যের মতো একটা ট্যাবলেটের জায়গায় নামিয়ে আনতে পারি, যে ট্যাবলেটের দাম জেলুসিলের মতো, একমাত্র সেই দিনই হয়তো হতে পারে। তার আগে কোনো দিন ইন্ডিপেন্ডেন্ট বা নিউট্রাল জার্নালিজম বলে কিছু হতে পারে না। আমি এবার একটু ব্যক্তিগত মানে এই প্রশ্নগুলো আমার মনে হয়েছিল অনেক দিন ধরে করা উচিত। তুমি যখনই কোনো পোস্ট করো তোমার সঙ্গে অনেকেরই খুব ঝামেলা বেঁধে যায়, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার। তো অনেক এখন যারা বিধায়ক হয়েছে তাদের সঙ্গেও তোমার রীতিমতো, মানে আমি বলেই দিচ্ছি, মানব গুহর সঙ্গে তোমার কি সমস্যা? না না, সমস্যা না। ওদের যে জিনিসটা লেখাপড়া না করলে যে অসুবিধাটা হয় সেটাই হচ্ছে কথা। আমরা যে সাংবাদিকতা করি বা ক্রিয়েট করি সব কিছুর পিছনে তো একটু মস্তিষ্ক লাগানোটা প্রয়োজন। আমরা যে একটু আগে সোশ্যাল মিডিয়া নিয়ে যে কথাগুলো বলছিলাম, মাথায় রাখতে হবে যে আমাদের দেশে এই পুরো সাংবাদিকতা বিষয়টা ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মিনিস্ট্রির দ্বারা নিয়ন্ত্রিত। এবং পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচার। এরা কেউ বুঝতে চাইছে না সেটা হচ্ছে যে এই মুহূর্তে, আমি আবারও বলছি, ভারত সহ পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীতে এই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের কিভাবে তাদের মধ্যে কাদেরকে সাংবাদিক হিসাবে ভাবতে হবে, মানে সাংবাদিকের একটা তো পরিকাঠামো আছে, মানে এটা কেউ বুঝতে চায় না। আগামী দিনে আমি নিজেই সোশ্যাল মিডিয়া করি এবং আগামী দিনে হয়তো পুরোটাই সোশ্যাল মিডিয়া করতে হবে, আমারও তো একটা বয়সের সীমা আছে বা অন্য কোনো কারণও ঘটতে পারে। কিন্তু এটা বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া, যে কোনো সাংবাদিকতা, তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে সরকারের কাছে। এটাকে যদি বামপন্থীরা মানে 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 কি বলবো, বাঁদরের মতো এবং অশিক্ষিতের মতো সেটাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বলে, কারণ ওরা বাঁদর। তাই যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল, কেন এই প্রশ্নটা এত জরুরি? যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল সেই সময়তে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সেটা দেখিয়েছিল। তার পরিণতিতে পাকিস্তানে বসে সবাই জানতে পেরেছিল, তাদের তখনকার কথায় আকারা, তাদের নিয়ন্ত্রকরা, কখন এনএসজি বেরোচ্ছে, কখন ওপর থেকে এনএসজি হেলিকপ্টার থেকে পড়ছে, সমস্ত কিছু জানতে পেরেছিল। এবং যে মৃত্যু সংখ্যাটা আমরা কমের মধ্যে আটকাতে পারতাম, সেই মৃত্যু সংখ্যাটা এত হয়ে গেছিল। তাহলে এই ইডিয়েটদের মাথায় কি এটা ঢুকবে না যে এটা তারপর থেকে নিয়ম, এই ধরনের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো টেলিভিশন চ্যানেল লাইভ দেখাতে পারবে না? এমনকি যা আমরা অপারেশন সিঁদুরের সময় টেলিভিশন চ্যানেলে দেখিয়েছি সেগুলো লাইভ ছিল না। তাতেও অনেক ফেক নিউজ ছড়িয়েছে। তাহলে আমি কেন তারা এই জিনিসটা বুঝতে চাইছেন? এবং ইভেন এই সিজেপির যে আন্দোলন, সেখানেও ছড়িয়ে গেছে বাংলাদেশ থেকে যে মোদি পালিয়েছেন। হ্যাঁ, যাই হোক, তো এগুলো একটা মানে অবস্ট্যাকলস, এবং আমরা জানি না যে প্রত্যেকটি মিডিয়ার একটা সময় আসে, তারা ধীরে ধীরে একটা চেহারা, একটা আকার নেবে, নিশ্চয়ই নেবে সোশ্যাল মিডিয়া আগামী দিনে। কিন্তু যেটা হয়নি সেটাকে হচ্ছে বলে বা হয়েছে বলে যদি আমাকে কেউ মূর্খ সাবিত করতে চায়, আমার কোনো আপত্তি নেই, গালাগাল দিলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা একাডেমিক ডিসকাশন, এটার সঙ্গে কোনো রাজনীতি, কোনো রাজনৈতিক নেতা, কারুর কোনো সম্পর্ক নেই। এটা একাডেমিক ডিসকাশন। যদি কারুর করার ইচ্ছে হয়, সাহস থাকে, তাহলে এসে আমার সঙ্গে করুক। আমি কারুর দায়ে এবং দায়িত্ব নিতে রাজি নই। কিন্তু সরকারের যে মনস্থিতি, যারা গবেষণা করছে, তাদের যা ফাইন্ডিংস, তার উপরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এই জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি যে কন্টেন্টগুলো করো, যেখানে খুব সোজাসুজি কথা বলো, বিশ্লেষণ করো এবং খুব সোজা কথা বলো, এই জায়গা থেকে তুমি অনেকগুলো কথা আগে বলেছো। তোমার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে সাংবাদিকদের রাজনীতিতে যাওয়াটা এখন ট্রেন্ড, মানে আমি বলবো অনেকেই যাচ্ছেন, তো এটা কি উচিত? তুমি নিজে একবার প্রতিবাদ জানিয়েছিলে। হ্যাঁ, উচিত মানে হ্যাঁ উচিত, কিন্তু সেদিন থেকে তাকে আর সাংবাদিকতার কোনো জায়গা, উচিত অনুচিতের কোনো ব্যাপার নেই। কিন্তু একই সঙ্গে সাংবাদিকতা রাজনীতি দুটো হয় না। কিন্তু সেরকমই একজন রাজনীতিক, যে সাংবাদিক থেকে রাজনীতিক হলো, অত্যন্ত তরুণ এবং তাকে যথেষ্ট বাংলা ভালোবাসা দিয়েছে। আমি বলবো না যে তোমাদের, বাট তোমার কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে, বিজেপি সরকার আসার পর আমরা দেখলাম তাকেই তো পুরস্কৃত করা হলো, এবং সেখানে তার তকমা কিন্তু সে বিধায়ক বা কোনো রাজনৈতিক দলের পার্সন নয়, দেয়া হলো সাংবাদিক হিসাবে। এটা ভুল হয়েছে, যারা করেছে এটা অত্যন্ত অন্যায় কাজ করেছে।
এটা হতে পারে না কখনো। যখনই কেউ কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় এবং সেখানে কোনো দায়িত্বের মধ্যে চলে যায়, তখন তার আর সাংবাদিক সত্তাটা থাকে না। সে যদি ছেড়ে দিয়ে কোনো সময় আবার ফিরে আসে, সাংবাদিক ওয়ান্স আ জার্নালিস্ট, অলওয়েজ আ জার্নালিস্ট। কিন্তু তার মানে এই নয় যে তাকে, সে যখন একদম ঘোষিতভাবে কোনো জায়গাতে একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছে, এবং এই জায়গাতে একটা সময়তে প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গে, আমি সোজাসুজি বলছি, 2011 সালে যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের সময়তে এখন কালীঘাট তৃণমূলের এক মহান ব্যক্তি, তার একটা প্রস্তাব ছিল, যেটা আমি সর্বান্তকরণে সমর্থন করেছিলাম, পরে সেটা হয়নি যদিও, যে সরাসরি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে যে সমস্ত খবরের কাগজ বা টেলিভিশন চ্যানেল আছে তাদের অ্যাক্রেডিটেশন না দেওয়া। কারণ হচ্ছে তারা কোনো সাংবাদিকতা করে না, তারা সেই রাজনৈতিক দলের সর্বসময়ের কর্মী হিসাবে কাজ করে এবং তারা খবর আদান প্রদানের কাজ করে, এছাড়া তাদের আর কোনো কাজ নেই। ওখানে সাংবাদিকতা বলে কিছু হয় না। আমরা যাকে সাংবাদিকতা বলতে বুঝি, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মতামত থাকবেই, এবং আমি যেটা বলেছি, নিউট্রালিটি বলে কিছু হয় না। একটা সত্য খোঁজার জন্য প্রত্যেকটা মানুষের একটা দৃষ্টিভঙ্গি থাকে, সেটা সাংবাদিকতার মধ্যে আসে। কিন্তু এই যে ঘোষিতভাবে আমি সিপিআইএম দলের মুখপত্র, তার যারা তথাকথিত সাংবাদিক, তারা সিপিআইএম করে, তারা সাংবাদিকতা করে না। প্রসেনজিৎ দা, তুমি এই কথাটা বলছো, আমরা জানি যে একটি সর্বভারতীয় চ্যানেল বাংলা শাখায় তারা, আমি 2008-09-এর কথাই বলছি, বা তারও আগে 2005-06 হবে বোধহয়, সেই সময় একটা চ্যানেল এলো এবং সেই চ্যানেলটার রিক্রুটমেন্ট হলো বামপন্থী দলের, সিপিআইএমের পার্টি অফিস থেকে, এবং তার এডিটারও বোধহয় একজন একটি পত্রিকার, বামপন্থী সমর্থিত একটি পত্রিকার তিনি এডিটার ছিলেন। তো এইরকম একটা জায়গা থেকে রিক্রুটমেন্টগুলো আমরা জানি, অফিসিয়ালি বলতে পারবো না, আনঅফিসিয়ালি আমার দাদা আমার মা পার্টি করে, সেই জন্য আমি চাকরি পেয়েছি। এবং তারা বহাল তবিয়তে যখন এই পরিবর্তন এসেছিল, এখন তো বদল, যখন পরিবর্তন এসেছিল, তাদের মধ্যে অনেকেই আবার চেঞ্জ করে নিল, জামা পরিবর্তন করে নিল। তো জার্নালিস্ট কোথায় নিরপেক্ষ? মানে আমরা যে বলছি আজকে গদি মিডিয়ার কথা, তখনও তো এটা হয়েছে। না হয়েছে, এবং পশ্চিমবঙ্গের এই ইতিহাসটা, এটা আরও কয়েকটা রাজ্যেতে হয়েছে, যে চ্যানেলের ইঙ্গিত তুমি করলে। এটা একটা অদ্ভুত একটা কম্বিনেশন তখন তৈরি হয়েছিল। আমরা সবাই দেখতে পাচ্ছি সেটা একটা রাজনৈতিক দলের মুখপাত্র, সেই এই মুখপত্র তো বলা যাবে না, মুখপত্র তো ওটা ছিল না, ওটা টেলিভিশন, মুখ টেলিভিশন আর কি, যাই হোক। এবং সেখানে যিনি সর্বময় কর্তা, তিনি একাধারে সিপিআইএমের অত্যন্ত উচ্চপদস্থ একজন রাজনৈতিক কর্মী, আবার সেখানে তিনি গেলে সেটা সম্পাদকের ভূমিকা হয়ে যাচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। এবং এই পশ্চিমবঙ্গেই হয়, যে পশ্চিমবঙ্গে একজন ব্যক্তি, তিনি সকালবেলায় ব্যক্তি থাকেন, দুপুরবেলা রাজনৈতিক দলের মুখপাত্র থাকেন, আবার বিকেলবেলা একটা খবরের কাগজের সাংবাদিক বা সম্পাদক হয়ে যান। একই ব্যক্তি সারা দিনে 3 রকমের ভূমিকা পালন করেন, দিয়ে তারপরে বলেন আমি শ্রমজীবী সাংবাদিক, বা এরকম অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গে হয়েছে। এটা একটা অদ্ভুত চিড়িয়াখানা পশ্চিমবঙ্গ, এখানে হয়ে থাকে। কিন্তু যদি মনে হয় যে আমি রাজনীতি করব, তাহলে তাকে অন্তত এটা ঘোষণা করা উচিত যে আমার সাংবাদিক পরিচয়টাকে আপাতত আমি ঘরে ছেড়ে রেখে এসে আমি রাজনীতির মধ্যে আছি। যদি থাকলাম তো থাকলাম, যদি কোনো দিন না পেরে উঠি এবং আমার দ্বিতীয়বার আবার পেশাতে ফিরে আসার সুযোগ থাকে, আমি পেশাতে ফিরে আসব, কিন্তু তখন রাজনীতিটাকে আমি ছেড়ে আসব। আর এই প্রত্যেকটি মানুষের যে একটা ব্যক্তিগত ধ্যান ধারণা আদর্শ থেকে থাকে, সেটাকে তো কেউ নিশ্চয়ই, কারোর অধিকার নেই সেটাকে দাবিয়ে দেওয়ার। এবং তোমাদের যে সময় বলা হয়েছিল যে শাঁখা সিঁদুর ছাড়া, আমি তো পরিষ্কার, কারুর বলার ক্ষমতা আছে হিজাব ছাড়া আপনি ইয়েতে বসুন? বলার ক্ষমতা আছে কারুর? তো এই ধরনের ন্যাকামো এবং বাঁদরামো নিরপেক্ষতার নামে, এসবের কোনো মানে হয় না, এবং তা করে কোনো দিন সাংবাদিকতা টেকেনি। আমার এর পরের প্রশ্ন, যে আমরা সাংবাদিকতা নিয়ে আলোচনা করছি, সরকার আসে সরকার যায়, জামা বদল হয়, কিন্তু সাংবাদিকের জীবনে, মানে সাংবাদিকের অভাব কখনো শেষ হয় না। বিশেষ করে আমি কথা বলবো ক্যামেরা পার্সনদের। আমার দেখা সাংবাদিকরা যদিও বা একটু এগিয়ে যায়, ক্যামেরা পার্সনদের, মানে আমার বন্ধুদের, তোমার বন্ধুদের, আমরা দেখেছি যে
কি অক্লান্ত পরিশ্রম, এবং একটা ওই ভারী ক্যামেরা নিয়ে সারা জীবন একদম 60 বছর বয়স অবধি চলা, আমি দেখেছি কি প্রচণ্ড কষ্ট। তো তাদের জন্য কোন সরকার ভেবেছে বা কোন সংস্থা ভেবেছে একটা সার্টেন অ্যামাউন্ট একটা টাকা, তারপর যদি তার ক্যান্সার হয়ে যায়, তার যদি অসুস্থ হয়ে যায়, বেশিরভাগ ক্যামেরা পার্সনদেরই দেখবে যে একটা সার্টেন এজের পরে তারা কিন্তু মানে একটা অসুখের শিকার হয়, খাওয়া নেই দাওয়া নেই, এটা মানুষের শরীর। এইরকম জায়গা থেকে সংস্থা তার হাত উঠিয়ে নেয়। মেডিক্লেম আমাদের যতদিন চাকরি করব ততদিন কোনো কোনো জায়গায় নেই, ভালো কোম্পানিতে চাকরি করলে ইটস ওকে, বাট ছোটো কোম্পানিতে তো কিছুই নেই, 5,000 6,000। এই লোকগুলো বহু বছর ধরে বসে আছে যে তাদের কি হবে। একটা ফুড প্যাকেট মমতা বন্দ্যোপাধ্যায় এই খেয়ে যাবে, বা এই তোমার বইয়ের হাড় চুরি হয়েছে, পুলিশকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ওর বইয়ের হাড়টা কিন্তু তুমি দিয়ে দেবে, পুলিশ খুঁজে না পেয়ে নিজেই কিনে দিচ্ছে, এরকম ঘটনাও ঘটেছে। তো তারাই এবার ডিমাক্রান্ত অভিষেককে একদম পাঁজা করলো, মানে কী বলে যেন ওটাকে, আটকে বাঁচাচ্ছে। সেটা ছেড়ে দাও, বাট আমি জিজ্ঞেস করব যে যে মানুষগুলো এতদিন ধরে অপেক্ষা করে আছে তাদের কি হবে, মানে এই সরকার কি প্রোঅ্যাক্টিভলি তাদের জন্য কোনো কাজ করবে, কোনো ল আসবে, কোনো সংস্থার উপরে কোনো চাপ তৈরি হবে, অ্যাক্রেডিটেশন কমিটিতে তাদের জন্য কোনো ব্যবস্থা হবে, ভাতা শুধু নয়, একটা রিটায়ারমেন্ট বা অসুস্থ হলে একটা সাংবাদিক যে কোনো অ্যামাউন্ট পাবে তার জন্য সরকার ভার নেবে, এরকম কোনো ব্যবস্থার কথা এই সরকার ভাবছে? প্রথম কথা হচ্ছে যে আবারও আমি সেই জায়গা থেকে শুরু করব যে সবাই নিজেদের সুবিধার জন্য সাংবাদিকতাকে চতুর্থ স্তম্ভ বানিয়েছে, কিন্তু বাকি কোনো দায়িত্ব রাষ্ট্র পালন করেনি। সমস্যাটা হচ্ছে যে আমরা এই বোঝাটা বইব চতুর্থ স্তম্ভ হওয়ার, আর দিনের শেষে না খেয়ে বাড়ি যাব। আবার এখন সোশ্যাল মিডিয়া আসার পরে প্রতিটি ক্ষেত্রে অশ্লীল এবং অত্যন্ত ব্যক্তিগত স্তরে গালাগাল শুনব। এবং আমি যেটা বারবার বলি যে সোশ্যাল মিডিয়া যেটা সবচেয়ে খারাপ কাজ করেছে, দেখো আমরা একটা সময় ছোটোবেলায় রচনা লিখতাম না, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, তো সেই রকম অভিশাপ এই বিজ্ঞানটা, সেটা হচ্ছে যে মানে আমি সবাইকে আমার কোনো জায়গায় পড়তে গেলে আমি বলি যে এই যে ফ্রন্ট ক্যামেরা, মোবাইলে একটা ফ্রন্ট ক্যামেরা এসছে, সো এভরিবডি ইজ কনসিডারিং দেমসেলভস অ্যাজ আ জার্নালিস্ট, কিন্তু এটার তো একটা লার্নিং প্রসেস আছে, তাকে তো এটা শিখে আসতে হয়, এবং খবরটা দর্শকের কাছে বা পাঠকের কাছে নয়, পাঠকের কাছে বা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত তার কত রকমের মেরামতি ঘটে, কত জায়গা দিয়ে সেটাকে পেরোতে হয়, হওয়া দরকার, এটা একটা সিস্টেম। তো আমাদের যে এই যে একটা চাপ রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে, কোনো জব সিকিউরিটি নেই, কোনো হেলথ সিকিউরিটি নেই, কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, অথচ আমরা চতুর্থ স্তম্ভ, লাইফের সিকিউরিটি নেই, অথচ আমরা চতুর্থ স্তম্ভ, এবং বাকি যে তিনটে স্তম্ভ তাদের পূর্ণ দুর্নীতিগ্রস্ত হওয়ার অধিকার আছে, তাদের সম্পূর্ণভাবে ক্ষমতার অপব্যবহার করার অধিকার আছে, সব কিছু আছে। আজকে তোমাকে আমি বলি, শুধু ক্যামেরা পার্সন যেমন বলেছো, শুধু ক্যামেরা পার্সন নয়, সবাই, যে কোনো সংবাদকর্মী, এরকম বহু সংবাদকর্মী আছে যারা কলকাতা শহরে থেকে না খেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি অনেক আমার বন্ধুদের বা আমার দাদাদের দেখেছি, আমি প্রতিদিন অন্তত 4-5টা করে চাকরির বিনীত অনুরোধ আসে, আকুতি আসে। আমি নিজে 3 বছর এই কলকাতা শহরে বিনা চাকরিতে থেকেছি, তো মানে, এবং সেটাও কিন্তু হয়েছে ওই বাকি 3টে স্তম্ভের নানা রকম ষড়যন্ত্রের কারণে, কিন্তু যে প্রসেনজিৎ বক্সিকে ঢুকতে দেওয়া যাবে না। সবসময় যে তুমি জুডিশিয়ারি বা এক্সিকিউটিভ এদের কথা বলছো, 3টে স্তম্ভের কথা, তাও নয়, আমাদের সহকর্মীরাও আমাদের পাশে দাঁড়ায়, সেটা তো অন্য প্রসঙ্গ, সেটা তো সব পেশাতেই এরকম আছে। আমি এটা এই কারণে বলছি, এটাও কিন্তু একটা একাডেমিক ডিসকাশন, যেটা বাংলাতে যে জায়গাটা একদম যে পশ্চিমবঙ্গের প্রেস ক্লাব ইলেকট্রনিক মিডিয়ার ডিজিটাল মিডিয়াকে এক করে পুরস্কার দিতে যায়, তুমি সেখানে কোন একাডেমিক্স আলোচনাটা আমি বারবার এই কথাটা কেন বলতে চাইছি যে চতুর্থ স্তম্ভ তুমি আমাকে বলছো, এবং আমার যাবতীয় অসুবিধা সত্ত্বেও আমার কাছ থেকে সুবিধা নিচ্ছ, কিন্তু আমার কোনো সিকিউরিটি নেই। এবং আমি এবং একটা, কেউ কিছু মনে করবেন না আশা করি তোমার এই একটা নবান্নর
কর্মচারীর মধ্যে হাজার গন্ডা সুবিধা আছে, কারণ তুমি বাকি 3টে স্তম্ভ আমার কাছ থেকে সুবিধা নিচ্ছ, তুমি রাইটার্সের বা নবান্নর কর্মচারীর কাছ থেকে সুবিধা নিচ্ছ না, কিন্তু তার সোশ্যাল সিকিউরিটি আছে, আমার নেই। কারণ আমাদের কোনো ইউনিয়ন নেই। শুধু তাই নয়, স্ট্রাকচারটা এমন তৈরি হয়েছে না, পরিকাঠামোটা এমন তৈরি হয়েছে যে যার ফলে ইউনিয়ন, মুশকিলটা কি হয়, দিনের শেষে ধরো 5টা, 5:30, 6টা বাজলেই এই ইউনিয়নটা কেন হয়নি তারও অনেকগুলো কারণ আছে। পেশাগত কারণ আছে, ব্যক্তিগত দুর্নীতি, হ্যান ত্যান ইত্যাদি তো থেকেই থাকে যে কোনো পেশাতে, আমি সেটার মধ্যে যাচ্ছি না। এমনিতে পশ্চিমবঙ্গের সাংবাদিকরা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি সৎ এবং ইতিবাচক পদক্ষেপ করে। আমি অন্য রাজ্যের কোনো সহকর্মীকে আমি ছোট করে দেখাচ্ছি না, কিন্তু এটা ঘটনাচক্র। সেটা হচ্ছে 5টা, 5:30 বাজলেই আমাদের একটা পেশাতে শব্দ আছে ডেডলাইন। আমাদের ইউনিয়নটা হয় না ওই কারণে। আমার ডেডলাইন, যে খবর নিয়ে পাগল না, সে ডেডলাইন নিয়ে পাগল, যে আমাকে ডেডলাইনের মধ্যে আমাকে খবরটা ধরাতে হবে। সেই কারণেই যখন প্রেস ক্লাব একটা সরকারি দলের স্টুজ হিসাবে কাজ করে, 10 বছর কোনো প্রেস ক্লাবে কোনো ইলেকশন হয় না। আসলে কি প্রেস ক্লাবটা কেন হয়েছিল, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সারা পৃথিবীতে। সেটা হচ্ছে যে সমস্ত রিপোর্টাররা পরবর্তীকালে ক্যামেরা এসছে, পরবর্তীকালে বাকিরা এসছে। যখন প্রেস ক্লাবের কনসেপ্ট ছিল তখন তো রিপোর্টার ছাড়া কেউ ছিল না। তারা সারা দিন এই সমস্ত নিষ্পেষণের মধ্যে দিয়ে ঘুরে খবরটা জমা দিয়ে ক্লাবে আসবে, এসে মমতা ব্যানার্জির মা বাবা তুলে গালাগালি করবে, শুভেন্দু অধিকারীর মা বাবা তুলে গালাগালি করবে, বা ইত্যাদি ইত্যাদি। মানে একটা জায়গা যেখানে তাদের খবর নিয়ে আলোচনা হবে। আজকে তুই কোন খবরটা করলি, আমি এই খবরটা পেলাম না কেন, তুই আমাকে মেরে দিলি, আমার এই খবরটা হয়েছে, দেখ এই খবরটা আমি পেয়েছি কিন্তু আমার কাগজে বেরোবে না, তুই নিয়ে নে, কালকে তোর কাগজে করে দে। এই যে, এবং তার সঙ্গে নিকারাগুয়া থেকে উগান্ডা থেকে কলম্বিয়া, সব জায়গাকার রাজনীতি নিয়ে আলোচনা, সমাজনীতি নিয়ে আলোচনা, বা বিনোদনের ইয়েরা কেচ্ছান শুঁড়িখানা হয়ে গেল কি করে বলছি আমি, বিনোদনের ক্ষেত্রে সেই সমস্ত জগতের লোকেদের নিয়ে। এই যে বৌদ্ধিক স্তরটা, ইন্টেলেকচুয়াল লেভেলটা বা ইন্টেলেক্টটা যখন কমতে 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 একটা কম জায়গায় চলে এলো, তখন এই প্রেস ক্লাবগুলো শুঁড়িখানাতে পরিণত হলো। আদারওয়াইজ কিন্তু প্রেস ক্লাবের উদ্দেশ্য তা ছিল না। এবং তারপর বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তিনি এত উপঢৌকন, উৎকোচ এবং ইত্যাদি দিয়ে দিয়ে তার মনে হলো যে আমাকে নিচের তলায় সাংবাদিকদের, তাদেরকে একটা মানে কুকুরের মতো লোভী বানিয়ে ফেলতে হবে এবং মালিকদেরকে কিনে নিতে হবে। এই দুটো কাজ করে উনি পুরো কাঠামোটাকে, পশ্চিমবঙ্গের এই সাংবাদিকতার কাঠামোটাকে ধ্বংস করে দিলেন, এবং তাতে সহায়তা করলো আমাদেরই সহকর্মীরা। এটাকেও বোঝার চেষ্টা, একটা প্রেস ক্লাব দুর্গাপুরে উদ্বোধন হচ্ছে বা তার একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, বাইরে একটা প্রেস ক্লাব দোতলার ওপর থেকে নিচে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স টাঙানো ছবি দিয়ে, এবং সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম বলে বলা উচিত নয়, সেখান থেকে যে পরিমাণ আমাকে আক্রমণ করা হয়েছে, অথচ এটা আমাদের শহর, এটা আমাদের শহর, ঘটনাচক্রে অবশ্য, হ্যাঁ, যে আক্রমণ করা হয়েছে। আজকে যে রাজ্য সরকার যে মতবাদ সম্পন্ন, কলকাতা শহরে গত 40 বছর ধরে সবাই জানে আমি সেই মতবাদের বিশ্বাসী। আমি আরএসএস পন্থী, আমি বিজেপি পন্থী, এটা আমার ঘোষণা করতে 1989 সালেও কোনো প্রবলেম হয়নি, আর 2026 সালেও কোনো প্রবলেম হয়নি। মাঝখানে যারা যারা উঠেছে তাতে কিছু যায় আসে না, তারা সমস্ত নির্বাচনের সময় ওঠে, সুযোগ সুবিধা নেয়। কিন্তু আমি 1989 সালে স্বস্তিকার সাংবাদিক হিসেবে আলিমুদ্দিন স্ট্রিটে প্রেস কনফারেন্স করতে যেতাম। সেই সাহস আমার ছিল, কিন্তু আমার খবর নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি, কারণ আমি খবরে কোনোদিন কম্প্রোমাইজ করিনি। এই প্রেস ক্লাব কম্প্রোমাইজ করার ফলে আজকে এমন একটা অবস্থা দাঁড়ালো, 24শে জুলাই, অর্থাৎ আমরা যেদিন রেকর্ড করছি তার আগের দিন, যখন কাতারে কাতারে সাংবাদিকরা মার খেলেন, তারপরে সেই প্রেস ক্লাব তাকে কোনো একটা প্রতিবাদ মিছিল বার করতে গেলে তাকে ওপর থেকে গুঁতো দিতে হয়, এবং এমন অবস্থা দাঁড়িয়েছে যে প্রেস ক্লাবকে কেউ বিশ্বাসই করে না এখন আর। একদম। তো তার মানে কি এই যে আগামী দিনে যদি বিজেপির কোনো উন্মত্ত সমর্থকেরা সাংবাদিকদের আক্রমণ করবে, আমরা চুপ করে বসে থাকবো? এটা হয় কোনো দিন?
বরং উল্টে তো আমি আমার যদি নৈকট্য থাকে বিজেপির নেতাদের সঙ্গে, আমি তাদের সামনে আঙুল তুলে বলবো যে তোমাদের এই কর্মীরা, আপনাদের এই কর্মীরা আমাদের সাংবাদিকদের আক্রমণ করেছে। তা না করে 10 বছর ধরে প্রেস ক্লাবে আমি কোনো নির্বাচন করতে দিলাম না, এবং মমতা ব্যানার্জির মতো একটা মানে কি বলবো আমি, মানে একটা অদ্ভুত ধরনের প্যারানয়েড এবং ওটাকে কি বলে, একজন ব্যক্তি তার যাবতীয় এই সমস্ত হিস্টেরিক অ্যাপ্রোচকে আমরা সমর্থন করে গেলাম। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার সাংবাদিকতার কারণে যদি 0.000% মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার কারণ হয়ে থাকে, তাহলে সেটা প্রসেনজিৎ বক্সি কারণ ছিল। কেউ জানেই না চ্যানেল 10-এ, চ্যানেল 10টা তো চলেছে লোকেদের কাছে প্রসেনজিৎ বক্সির জন্য, নাম হয়েছে কুণাল ঘোষের, সেটা অন্য প্রসঙ্গ। যা যা দুর্নীতি করার কথা সে করেছে কি করেনি সেটা কোর্ট নির্ণয় করবে। কিন্তু চ্যানেল 10কে পরিচিত করেছে কি? চ্যানেল 10-এ তো প্রসেনজিৎ বক্সির ঘাড়ে চেপে কুণাল ঘোষ পরিচিত হয়েছে। তো যারা আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে পড়লো, তাদের একবার মনে হলো না এরা তো তোমারই বন্ধু, আমারই বন্ধু, আমারই সহকর্মী। তোমাকে প্রেস ক্লাবে তাদের সাথে বসতেও দেখেছি, তাদের বলেছিলে কখনো? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সময়তে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে, কিন্তু একটা অদ্ভুত রকমের ভীতি মধ্যে দিয়ে তাদের কেন চলেছে, কিসের জন্য, আর আমাদের কারো সময় নেই, ছিল না, এখনো নেই। আমি এর সঙ্গে আরেকটা কথা বলি যে আমরা দেখেছি যে যখনই যে সরকার আসে, সেটা রামশ্যাম যদুমধু যেই হোক, সরকার পরিবর্তন হলেই ততদিন যারা সাংবাদিকতা করছিল এবং প্রো সরকার স্ট্যান্ড নিচ্ছিল এবং প্রো থেকে প্রো টু দি পাওয়ার ইনফিনিটিতে চলে গেছিলো, মানে তোষণ করছিল সরকারের, আরও গোদা বাংলায় বললে, তোমার ভাষায় বললে পা চেটে চলছিল। তো যারা চলছিল তাদেরকে কাঁচি করা হয়। কিন্তু আমরা বিজেপি সরকার আসার পরে দেখলাম যে একটি টেলিভিশন চ্যানেল থেকে, যার মানে বিভিন্ন নির্বাচনে আমি দেখেছি, আমি কখনো বাবার জন্মে শুনিনি যে একটি নির্বাচনী যখন প্রচার চলে, সেখানে একটা চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দিয়েছেন এবং তার ইন্টারভিউ, সেগুলো রেকর্ড করে করে পাড়ায় শোনানো হচ্ছে, এবং তিনি সেটা মানে কোনো বাধাও দিচ্ছেন না, তিনি তো নিশ্চয়ই জানেন বাধা দিচ্ছেন না, যাই হোক। তো শেষ হয়ে গেল, রিজাইন দিল না, তাকে ফোর্স রিজাইন করলো, এটা প্রশ্ন। কিন্তু বাকি যে চ্যানেলগুলো যারা মানে কি বলবো নেকেড তোষণ করেছে, তাদের কিচ্ছু হলো না। আমরা জানি এরকম অনেক লোক আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাল ধুতির জন্য বসে থাকতো। আমরা জানি এরকম অনেকে আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জমি হাতিয়ে আজকে এখান থেকে সরে গিয়ে বাম আমলে বাম, তৃণমূল আমলে তৃণমূল করে একটা বাগান বাড়ি করে বোলপুরে বসে আছে। তো এরকম অনেকেই আছে। কিন্তু বিজেপি সরকার কি ছিল আমরা জানতে চাই না, কি আছে সেটা জানতে চাই। বিজেপি সরকারের কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে করাপ্টেড জার্নালিস্ট তাদেরকে চুনকে মারা নয়, সরিয়ে দেওয়া? এটা সরকারের সিদ্ধান্ত, আমি কিছু বলতে পারবো না। তবে সাংবাদিক হিসাবে যদি আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে কোনো পরামর্শ চাওয়া হয়, আর্থিক দুর্নীতির যে কোনো বিষয় নিয়ে তদন্ত যেমন বাকিদেরও হওয়া উচিত, সাংবাদিকদেরও হওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, হওয়া উচিত। 1, 2 নম্বর, একটু আগে যখন কথা হচ্ছিল তখন ওই আমি শুধু একটা তোমাকে পয়েন্ট অ্যাড করে দেবো। তুমি অপারেশন সিঁদুরের কথা বলছিলে, অপারেশন সিঁদুরের সময়ও এরকম সাংবাদিক আছে এই শহরে, এখনো বহলতবিয়াতে চাকরি করছে, যারা কিন্তু মমতা করতে গিয়ে অ্যান্টি ন্যাশনাল স্ট্যান্ড নিয়ে। এই তো সারা ভারতবর্ষে এটা একটা সমস্যা, অ্যান্টি মোদি করতে করতে অ্যান্টি কান্ট্রি হয়ে যাওয়া, এটা তো হয়েই রয়েছে চারিদিকে, কিছু করার নেই। মানে এটা সম্বন্ধে তদন্তকারী সংস্থারা কি পদক্ষেপ করবে? দুটো জিনিস আমার এই সরকারের কাছে আবেদন থাকবে। এক হচ্ছে যে যদি সত্যি আপনারা চতুর্থ স্তম্ভ হিসেবে টিকিয়ে রাখতে চান সংবাদ মাধ্যমকে, তাহলে সংবাদ মাধ্যমের কর্মীদের, সেটা যেই হোক না কেন, তাদের একটা ন্যূনতম সিকিউরিটির ব্যবস্থা, চাকরির সিকিউরিটি আমি চাইবো না, তার কারণ হচ্ছে এটা মালিক টু মালিক নির্ভর করে, অন্তত সোশ্যাল সিকিউরিটির একটা জায়গা যেন তৈরি হয়। এটা যদি হয় তাহলে বুঝবো যে একটা ইতিবাচক কিছু হলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি তার রোজগারের থেকে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট পাওয়া যায়, সে বিষয়ে সরাসরি তদন্ত করা উচিত, এবং সেটা সাংবাদিক বলে আটকানো উচিত নয় যে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ, একেবারেই নয়। যদি সেটা ক্রিমিনাল অফেন্স হয়ে থাকে তাহলে তার মধ্যে সংবাদ মাধ্যমের আক্রমণের কোনো ব্যাপার নেই। অতএব, এবং আজকে আমি তো সরাসরি বলছি, কলকাতা টিভি এবং নিউজ টাইম, এই দুটো চ্যানেলের দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স নেই, চলে যাচ্ছে। কি করে?
হাইকোর্টের বা বিভিন্ন কোর্টের স্টে অর্ডার নিয়ে কলকাতা টিভিটা এখন ঝাঁপ বন্ধ হয়েছে। যতদিন ছিল ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা রকম অবৈধ ক্যাশ টাকা ট্রানজাকশনের একটা কেন্দ্র ছিল কলকাতা টিভি। আচ্ছা, ইয়েতে নিউজ টাইমে কতগুলো ছেলে সেখানে একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে, কারণ তার মালিক জেলে থাকার কারণে হোম মিনিস্ট্রি। এটা একটা সিম্পল লোকের জানা উচিত যে কোনো লাইসেন্স রিনিউ হতে গেলে 10 বছর বাদে এক তো লাইসেন্স ইজ নন ট্রান্সফারেবল, যার নামে আছে তাকেই সেটা রিনিউ করতে হয় এবং তার জন্য তাকে বিভিন্ন দফতর থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। মনে করা যায় কি যে গৌতম কুণ্ডুর হোম মিনিস্ট্রি থেকে কোনো ক্লিয়ারেন্স আসবে? তাহলে তার অতএব আমি এটা দায়িত্বের সহকারে বলছি, আমি প্রসেনজিৎ বক্সী প্রসার ভারতীর সঙ্গে যুক্ত থাকা একজন সাংবাদিক হিসাবে, যে এই দুটো চ্যানেলেরই লাইসেন্স বহুকাল আগে বাতিল হয়ে গেছে, শুধু স্টে অর্ডারের ওপরে দাঁড়িয়ে আছে এগুলো। এবং ওখানে কলকাতা টিভিতে মালিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা অবৈধ ছিল সম্পর্ক, যেটাকে নেক্সাস বলে, এবং এখানে কতকগুলো নিউজ টাইমে ছেলে দুর্নীতি করে কতকগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে পুরোপুরিভাবে ওরা এক্সপ্লয়েট করে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। তো এটা চলছে, কিন্তু এই সব কিছুর আমি চাইবো যে যেগুলো অন্যায় বা অযৌক্তিক এবং অপরাধমূলক তার প্রত্যেকটার তদন্ত হোক এবং যা শাস্তি অন্য সবাইকার হতে পারে, কোনো ইয়ে পাওয়ার তো দরকার নেই। আমি তোমাকে খুব ছোট শর্টের আনসারটা চাইবো যে অ্যাক্রেডিটেশন কার্ড, এটা তুমি বললে প্রেস ক্লাবটা তৈরি হয়েছিল রিপোর্টারদের জন্য মূলত। সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানে যদি অ্যামেন্ডমেন্ট হতে পারে তাহলে এই ক্ষেত্রে চেঞ্জেস কেন আসে না? কারণ আমি নিজে সঞ্চালনার সঙ্গে বহু বছর যুক্ত, পরে যখন আমি আরেকটি চ্যানেলে গেলাম তখন রিপোর্টিং করেছি, কিন্তু আমার কোনো অ্যাক্রেডিটেশন কার্ড নেই। আমি আমার ছেড়ে দাও, আমি তো এখন অন্য জায়গাতেই চলে এসেছি, কিন্তু আমি আমার বন্ধুদের জন্য বলছি যারা রয়ে গেছে, যারা ওখানে এখনও কাজ করছে, সাংবাদিককে যার অ্যাক্রেডিটেশন কার্ড আছে সরকারের কাছে সেটাই, তাহলে যারা আদার্স ডেস্কে কাজ করছে, যে সঞ্চালনা করছে, যে ধরো আইটিতে কাজ করছে বা আরও অনেকে মার্কেটিংয়ে কাজ করছে, তারা সাংবাদিক নয়? একদম ভুল ধারণা এটা, যে সাংবাদিককে অ্যাক্রেডিটেশন কার্ডের উদ্দেশ্যটাই সম্পূর্ণ ভিন্ন, এর সঙ্গে সাংবাদিক কে বা না এর কোনো সম্পর্ক নেই। আমি জানতে চাইবো তোমার। অ্যাক্রেডিটেশন কার্ডের কারণটা হচ্ছে যারা রাস্তায় রিপোর্টিং করে, বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত জায়গাতে বা বিভিন্ন সংবেদনশীল জায়গাতে বা বিভিন্ন প্রথম সারির নেতানেত্রী যাদের থ্রেট আছে বা ইত্যাদি আছে, তাদের সঙ্গে আশেপাশে যারা ঘোরে তাদের আইডেন্টিফিকেশানের একটা কারণ হচ্ছে অ্যাক্রেডিটেশন কার্ড। এছাড়া এর কোনো উদ্দেশ্য নেই। সাংবাদিক সবাই এই অ্যাক্রেডিটেশন কার্ড থাকে বলেই প্রধানমন্ত্রী কভার করতে যাওয়ার ক্ষেত্রে বা কোনো একটা ওই সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে বা বিধানসভা লোকসভায় যাওয়ার ক্ষেত্রে, এগুলো হচ্ছে একটা যারা ফিল্ড রিপোর্টিং করে তাদের জন্য। এটার সঙ্গে এরকম ভাবার কোনো কারণ নেই। আমি এটা জুড়ে দিচ্ছি, কিন্তু এখনকার যে সাংবাদিকতা, আমি ধরো লাস্ট যে মেইন স্ট্রিম মিডিয়ায় ছিলাম সেখানে 3 বছর, তো আমাকে বেশিরভাগটাই বাইরেই জার্নালিজম মানে রিপোর্টিং করতে হতো। আমি কেন, আমার সঙ্গে যারা ছিল, এখন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এটা একটা ট্রেন্ড, তুমি দেখেছো, নট অনলি অ্যাঙ্কার্স, আরও সবাই ডেস্কেরও ওকে পাঠিয়ে দিচ্ছে এবং সেটা রেগুলারই হচ্ছে। তারপর সে রিপোর্টারই হয়ে যাচ্ছে, কিন্তু এদের কোনো কার্ড নেই। না, সেটা তো যে সমস্ত সংস্থা তাদের অপদার্থতা, এগুলো কাকে কিভাবে ব্যবহার করবে এবং ব্যবহার করতে গেলে তার জন্য তার পরিচয়ের কোন কোন মাপদণ্ডগুলো সিকিউরিটি হিসেবে রাখা দরকার সেগুলো তারা জানে না, তাই তারা করে না। অন্যভাবে নিও না। যারা যে সমস্ত মহিলারা টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকার ভূমিকা পালন করেছে জাতীয় স্তরে, তাদেরকে রাস্তায় কেন নামানো হয়েছিল? দুটো কারণে নামানো হয়েছিল। যারা সেই মুহূর্তে বা এখনও সম্পাদক হিসেবে কাজ করেন, তাদের ইমাজিনেশন লেভেল এত কমে গেছে যে রিপোর্টারদের সঙ্গে তাদের দৈনন্দিন ঝামেলা রাখতো। কারণ রিপোর্টাররা রাস্তায় থেকে যেটা বুঝতে পারছে বাকি সম্পাদকরা, কারণ তারা সবাই নির্বোধ এবং মালিক পক্ষকে তেল দিয়ে সম্পাদক হয়েছে। অথবা কোনোদিন কলকাতা শহরে কোনো টেলিভিশন চ্যানেলের সম্পাদক এমন নেই যে রাস্তায় রিপোর্টিং করেছে, একটাও নেই। আমি দায়িত্বের সঙ্গে নাম করে করে বলতে পারি, কিন্তু সেটা বলার একটাও নেই। যার ফলে তাদের টিআরপির লড়াইতে কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অতএব তাদের বিষয়টা কি দাঁড়িয়েছে, রিপোর্টারকে
পোর্টারের ভূমিকায় নিয়ে যাও এবং আমরা অফিস থেকে চ্যানেল চালাবো, রিপোর্টার ফালতু। আর আমি এরকম বলতে শুনেছি, আরে ও লড়কিও কো উতার দো রাস্তে পে, লোক ऐसे ही देखेगा। মেয়ে অ্যাঙ্কারদের তাদের যে যৌন আবেদন সেটাকে ব্যবহার করেছে এই সমস্ত নির্বোধ ছাগল বাঁদর সম্পাদকেরা। তাই তারা রিপোর্টার না অ্যাঙ্কার কোনোটাই তারা ঠিক করতে পারেনি বলে তাদের জন্য অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা হয়নি। এটার জন্য সিস্টেমের কোনো দোষ নয়। আমি এরকমও শুনেছি যে মহিলা সাংবাদিক নিয়ে এই প্রশ্নটা আমি তোমাকে করতামও। মহিলা সাংবাদিক অন্য চ্যানেলে খবর পড়ছে, আমরা এদিক থেকে শুনছি চ্যানেলের খুব বড় মাথার একেবারে ক্লোজ অ্যাসোসিয়েট, ইভেন চ্যানেলের মাথা, সে বলছে এই মালটাকে তোলতো। একদম, আমি এটাই তো বলছি, তোলতো, আমি এটাই তো বলছি। এই যে একদল সম্পাদক উঠে এসছে যেগুলো গামবাট, সেই গামবাট সম্পাদকদের চেয়ার বাঁচানোর জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তাই অ্যাক্রিডিটেশনের সিস্টেমের কোনো গলদ নয়। অ্যাক্রেডিটেশন ফিল্ড রিপোর্টার এবং ফিল্ড ক্যামেরা পার্সন বা ফিল্ড ফটো জার্নালিস্টকেই দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না। এটা পরিষ্কার এবং স্পষ্ট বিষয়। এখন সোশ্যাল মিডিয়াকে কিভাবে এই পুরো পরিকাঠামোর মধ্যে আনা যায়, রাজ্য স্তরেও তার একটা আলোচনা হবে বলে আমি ইঙ্গিত পেয়েছি, কিন্তু সেটা খুবই কঠিন কাজ, কিন্তু সেটা করার একটা চেষ্টা জাতীয় স্তরেও হচ্ছে। এখন দেখা যাক সেটা কি হয়। তুমি ডিজিটাল মিডিয়ার কথা বলছো, এই 2-3 বছর হলো ন্যাশনাল স্তরে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা অ্যাওয়ার্ড শো বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি চালু করেছেন, যেখানে রণবীর লাহবাদিয়া থেকে রাজশমানি বা আরও অনেকে আমরা দেখলাম যে পুরস্কার পাচ্ছে। তো এখানে এই রাজ্যে আমরা দেখেছি যে পুরস্কার নিয়ে একটা খুব ইয়ে থাকে, মানে এক এক ধরনের পুরস্কার শুরু হয়ে যায়, এক একজনকে ফেলিসিটেট করা হয় ঘনিষ্ঠতা দেখে। এখানে খুব নিরপেক্ষ কোনো পুরস্কার, এই ধরনের পুরস্কার চালু করার কথা সরকার কি ভাবছে? না, এখনই এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার কোনো জায়গা নতুন সরকারের কাছে নেই, কারণ এতগুলো চ্যালেঞ্জেস নিয়ে আছে। আমার মনে হয় না এই সব ভাবার সময় হয়েছে গত 2.5 মাসে। কিন্তু এটা ঠিক যে যে যাই যেখানে যেভাবেই গালাগালি দিক না কেন, নরেন্দ্র মোদীর এত সময়ের সঙ্গে সঙ্গে এই এত বছর বয়সেও তিনি পরিস্থিতিগুলোকে কীভাবে বদলে দেন, সেটা দুদিন আগেই যখন এই যন্তর মন্তরের চলছিল, তিনি রাত্রিবেলা একটা সেলফি মোডে ভিডিও করলেন, এবং সেটা খুব অনেকে ট্রোলও করেছে। সে তো করতেই পারে, ট্রোল করাটা একদল লোকের পেশা, টাকা দিয়ে ট্রোল করা হয়। আমি বুঝি না, আমার যাকে পছন্দ নয় তাকে তো আমি দেখি না, তুই শুনবি পুরোটা দিয়ে আবার তারপর হ্যাঁ যাই হোক। তো সেই নরেন্দ্র মোদী এখন ইনস্টাগ্রামে ঢুকেছেন, তাহলে উনি ক্রিয়েটারদের কি পরিমাণ সোশ্যাল ইনফ্লুয়েন্স বা যাদের আমরা ইনফ্লুয়েন্সার বলি তাদের কি ভূমিকা, এটা পুরো বিজেপি স্ট্রাকচার, যারা অশিক্ষিত বলে না, তাদের প্রবলেমটা হচ্ছে কি তারা না আরএসএস এবং বিজেপিটার নিয়ে পড়াশোনাই করে না। মানে এরা যে ধুতি পরে বা পায়জামা পরে বৈজ্ঞানিক ভাবনায় কতটা এগিয়ে, সেটা রাহুল গান্ধী বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছে, যে ও একটা তথাকথিত 56 বছরের যুবনেতা হওয়া সত্ত্বেও কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কীভাবে জিনিসগুলোকে সামাল দেবে। তো যে লোকটা ক্রিয়েটারদের এইরকমভাবে সম্মানিত করলেন, বা যিনি ইনস্টাগ্রামে ঢুকলেন, মোহন ভাগবত বললেন যে এখনকার যুব সমাজ তাদেরকে চাপকে কিছু হবে না, তাদের উপরে আদেশ জারি করে কিছু হবে না, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো যদি পশ্চিমবঙ্গের সিপিএমের লোকেরা, তাদের সমস্যা হচ্ছে 300 বছর আগে যে মার্ক্সবাদী ম্যানিফেস্টো লেখা হয়েছে, সেখানে কি লেখা আছে, অনেকটা পলিটিক্যাল ফান্ডামেন্টালিজম এটাকে বলে। তো এই পলিটিক্যাল ফান্ডামেন্টালিজমে আটকে থাকার কারণে ওরা মনে করছে যে পৃথিবীটা সবাই অশিক্ষিত এবং তারাই একমাত্র শিক্ষিত। যাক, আমি অনেক উল্টোপাল্টা কথা বলে ফেললাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে এত কিছু ভাবার কোনো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু আবার এটাও ঠিক যে যেহেতু এখনকার সরকার নরেন্দ্র মোদী যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দলেরই একটা অংশ, হতেই পারে এই ধরনের কোনো ভাবনা চিন্তা আগামী দিনে আসবে।
কিন্তু ক্রিয়েশনের জায়গা থেকে সারা ভারত যত এগিয়ে গেছে না, গত 50 বছরে পশ্চিমবঙ্গ সব কিছুতেই পিছিয়ে, এবং এই ক্রিয়েশনেও পিছিয়ে, সোশ্যাল মিডিয়া ক্রিয়েশনে এখানে স্কিলই নেই, এবং এবং ভ্যারাইটি নেই, কোনো স্কিল নেই, কোনো ভ্যারাইটি নেই, কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি আমি এটায় কাজ করতে গিয়ে দেখেছি, যখন মানে আমারও তো একটা ছোট্ট টিম আছে, সেই টিম যখন সিলেকশন করছি আমি দেখছি যে প্রথমত জেনজির ফোকাস থাকছে না, এরা বেশি দিন কোনো জিনিস ধরে রাখতে পারে না, যেটা চাই তো চাই, প্রথমে এসে আগে প্ল্যান করে আমার হলিডে, আমার ছুটি, আমি ঘুমাবো, তা এটার সাথে তারা কম্প্রোমাইজ করবে না। এবং তারপরে যে টেকনিক্যাল জ্ঞানটা, যে সত্যিকারে এরা টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড আমাদের থেকে, যে টেকনিক্যাল জ্ঞানটা আছে এদেরকে বোঝাবার মতো, নার্চার করার মতন সেই প্ল্যাটফর্মও কিন্তু পশ্চিমবঙ্গে নেই। তার কারণ হচ্ছে আবার ওই আমাকে সাংবাদিকতায় ফিরে আসতে হবে। যে সমস্ত গর্ধপরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন টেলিভিশন এবং খবরের কাগজের সম্পাদক হিসেবে আছে, তোমার কি মনে হয় তারা পরবর্তী জেনারেশনকে নার্চার করার ক্ষমতা রাখে? তারা নিজেরাই জানে না কোনটা ঠিক। এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটা মানে বহুদিন। তো সমস্যাটা তো সেইখানেই না। যারা গুগল দেখে ডিস্টেন্স মাপে, একটা সম্পাদক হবে হচ্ছে যে আমাকে ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি যেতে গেলে কতক্ষণ টাইম লাগবে তার চোখের সামনে স্পষ্ট থাকবে। পশ্চিমবঙ্গের 350 ব্লকের মধ্যে অন্তত 300টা ব্লক তার ঘোরা থাকবে। 100 কিলোমিটার অন্তর অন্তর যে ভাষা এবং ডায়ালেক্টের বদল ঘটে সেটা জানতে হবে। সেটা না জানলে সে সম্পাদক হবে কি করে? পরিণতিতে ওটাই হবে, গুগলে দেখে বলবে আরে, আর মাঝখানে যে তাতে একটা জায়গা কাটা আছে, রাস্তাটা ঘুরে গেছে, বা ওখানে কোনো একটা অন্য ঘটছে, কোনোটাই তো জানে না। সবকিছু গুগল ম্যাপে হয় না, সবকিছু তো গুগল ম্যাপে হয় না, যার পরিণতিতে আজকে এই অবস্থা হয়েছে। তো এবং সেটা সামগ্রিকভাবে এই ক্রিয়েশনটাও তো একটা এক্সটেনশন অফ জার্নালিজম। তো সেখানেও না মানে ভ্যারাইটি, ইনোভেশন এগুলো প্রায় নেই বললেই চলে। পশ্চিমবঙ্গে কজন মাত্র আছেন তারা টুকটাক করেছেন, কিন্তু তাদেরও এত একঘেয়েমি হয়ে গেছে, তারাও ঠিক গুগলও এই ব্যাপারে আমি যতটুকু জানি সামান্য বিদ্যে, গুগলের তরফ থেকেও মাঝে মধ্যে বা বিভিন্ন ইউটিউবের তরফ থেকে গ্যাদারিং করা হয় না, তারাও ফ্রাস্ট্রেটেড পশ্চিমবঙ্গ নিয়ে, যে কোনো নতুন ইনোভেশন, মানে কোনো ইনোভেশন নেই, কোনো ক্রিয়েশন নেই। প্রসেনজিৎ দা, তুমি একজন ছেলে হিসাবে এতদিন কাজ করেছো, আমি একজন, এখন আমরা বৃদ্ধ এবং বুড়ি, মানে বুড়ো বুড়ি হওয়ার জায়গায় যাচ্ছি, যাই হোক, মানে উই আর অন দ্য প্রসেস আমরা বলছি। তো আমি যদি সেই জায়গা থেকে দেখি, তুমি একটু আমার থেকে অ্যাডভান্টেজের জায়গায় রয়েছো, কারণ তুমি পুরুষ, এটা বলতে আমার কোনো মানে এটাকে অন্যভাবে নিও না, কিন্তু আমি একজন নারী, আমি মেয়ে, এবং পদে পদে চলতে গিয়ে একজন সৎ মেয়ের জার্নালিজমে বলছি, আমি জানি অনেক সেক্টরেই আছে, আমি আমার সেক্টরের কথা বলতে পারি, কম্প্রোমাইজেশনের কথা আসে। সোজা কথায় আমার সাথে বেড শেয়ার করলে তোমার উন্নতি হবে। তো সেই জায়গা থেকে প্রতিভা বলো, প্রতিভা ছেড়ে দিলাম, হার্ডওয়ার্ক, প্যাশন, পড়াশোনা, এই সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু একদম ট্রেনের জেনারেল কামরায় উঠতে হয়েছে, সবার সাথে কম্পিট করে একদম শেষেই যেতে হয়েছে। তার কারণ কম্প্রোমাইজ করতে আমরা পারিনি, আমি এবং আমার মতন গুটি কয়েক হাতে গোনা লোক। তো সেই জায়গাটা মেয়েদের এই সরকার আসার পর কিছু চেঞ্জেস হবে। উনি অনেক রকমের, শুভেন্দু অধিকারী আইন আনছেন সরকারি স্তরে জেনারেল পাবলিকের জন্য, কিন্তু মেয়েদের জন্য কর্মক্ষেত্রে এরকম কোনো আইন আনার কথা তিনি ভাবছেন? এক্সপ্লয়টেশন কি কমবে? না, এমনিতে ভারতবর্ষে কর্মক্ষেত্রে মেয়েদের ইনসিকিউরিটি সংক্রান্ত নানা রকমের আইন আছে। তবে এটাও আমি বলবো পুরুষ হিসাবে, আমি আমার কর্মক্ষেত্রে দেখি যে অনেক অভিযোগ, দু রকমের দিক আছে। কিছু অভিযোগ ফেক অভিযোগ হয়, কিন্তু কিছু জেনুইন অভিযোগ, কি কমিটি বলে ওটাকে, বিশাখা কমিটি, বিশাখা কমিটিতে পুরুষ আধিক্যের কারণে বা নিচে থেকে যখন বিশাখা কমিটি পর্যন্ত যাবে তার আগেই কিন্তু সেটাকে মেরে ফেলা হয়, চেপে দেওয়া হয়। এটা কিন্তু অধিকাংশ এই বিশাখা নিয়ে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা যেহেতু জাতীয় স্তরের আইন, এটা কেন্দ্রের ভাবা উচিত বলে আমার মনে হয়। শুধু পুরুষ থাকে বলে নয়, পুরুষ মানে ওই পুরুষতান্ত্রিক মানসিকতার এক। 2 নম্বর হচ্ছে আমাদের পেশার ক্ষেত্রে আমি দুটো দিক বলবো, যে একদল যেমন আছে যারা মেয়ে সাংবাদিকদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, ঠিক একই রকমভাবে আমি বলবো যে বহু ফিল্ড রিপোর্টার আছে, বহু সাংবাদিক আছে যারা তাদের মহিলা সহকর্মীদের প্রোটেক্টও করে। এটা তো আছে, হ্যাঁ, এবং সেটার সংখ্যাটাই বোধহয় বেশি। সেই কারণে ইদানিংকালে আমি
খুব কমই রাস্তায় বেরোই আজকাল, যে কটা জায়গায় বেরোই যখন দেখি যে প্রচুর মেয়ে সাংবাদিক রয়েছে আজকাল, বাচ্চা বাচ্চা মেয়েরা, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে তো প্রচুর বাচ্চা প্রচুর, ছেলে মেয়েরা রাস্তায় এসেছে, এবং একটা অদ্ভুত ধরনের তাদের পুরুষ মহিলা তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক, এবং একে অপরকে যতটা সম্ভব প্রোটেক্ট করে একদম, সাহায্য একদম। করে এগোচ্ছে, এইটা খুব ভালো একটা নিদর্শন দেখছি। আমি কিন্তু যখন যেটা বলুন। হয়েছে হুম। বা হয় সেটা তো হয়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এটাতে মেয়েরাও সুযোগ নেয়, কিছু কিছু ক্ষেত্রে তো মেয়েরা সুযোগ নেয়। কিছু ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। মানে তুমি পুরুষ হিসাবে হয়তো বলতে একটু দ্বিধা করবে, আমি মহিলা হিসাবে বলছি যে মহিলা জার্নালিস্টদের এখন আমি বলতে পারবো না, আমি যতদিন ছিলাম 90% কম্প্রোমাইজড, হ্যাঁ। আর হয়তো 10% আনকম্প্রোমাইজড। যাই হোক, কিন্তু এই পুরুষ মহিলার যে মানে ভালো দিকটাও তুমি বললে, এটা তুমিও দেখেছো, আমরাও দেখেছি। বাইরে বেরোলে আমাদের সাথে কিন্তু আমাদের ক্যামেরাম্যান, আমাদের সহকর্মীরা, অন্য আজ channel পর্যন্ত গুলো- কোনোদিন শুনেছো যে কোনো ক্যামেরাম্যানের কারণে কোনো মেয়ে সাংবাদিক অসুরক্ষিত একদম না। বোধ করেছে? মানে কোনোদিন হয় আমি এখানে বলতে চাইবো যে আমি বহু জায়গায় গেছি, যেখানে একদম শেষের দিকে যেখানে আমি রিপোর্টিং করছি, আমি এমন জায়গায় গেছি, ওয়াশরুমে যাব, ওয়াশরুম নেই। আমাদের বাংলার তো এটাই অবস্থা, ওয়াশরুম নেই। পেট্রোল পাম্পের ধারে একটা ভাঙা কিছু জায়গা পেয়েছি, দরজা নেই। কে প্রোটেক্ট করবে আমাকে? আজে বাজে লোক ঘুরে বেড়াচ্ছে, আমার ক্যামেরাম্যান। আমি বাসের সাঁকো দিয়ে যাচ্ছি, আমাকে প্রোটেক্ট কে করবে? ক্যামেরাম্যান। আমার উপর অ্যাটাক হচ্ছে, সে তার একদম বাড়িতেও একদম ছেলে মেয়ে একদম আছে, আমাকে মানে হ্যাটস অফ। এই ব্যাপারটাতে ক্যামেরা পার্সনরা যে ভূমিকা পালন করে, এটা কেউ হ্যাটস অফ, কিন্তু ওদের দাম নেই, এটাও বলতে হবে। ওদের সেই সম্মান নেই। তো তোমরা কি কিছু ভাবছো ওদের জন্য এক্সট্রা? আমার ব্যক্তিগতভাবে তো অনেক কিছুই মনে হয়, তারপরে সেটা কতটুকু সুযোগ থাকবে জানি না, যদি হয় তাহলে তো খুবই ভালো। এরপর আমি তোমাকে একটু র্যাপিড ফায়ার টাইপের কয়েকটা প্রশ্ন করি। এটা রাজনৈতিক, আমাদের পেশার সঙ্গে জড়িত নয়। রাজ্য সরকার সবে এসেছে, হানিমুন পিরিয়ড চলছে, সব কিছুই, কিন্তু তোমার কি মনে হয় যে এই সরকার নিজের দমে জিতেছে, নাকি অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা মমতার প্রতি মানুষের এত ঘৃণা সেই কারণে জিতেছে? এটা বলা খুব মুশকিল, কারণ হচ্ছে যে আমি একটা জিনিস মনে করি যে আরজি করের কারণে এই সরকার জিতেছে। আমি মনে করি যে হিন্দু ভোট কনসলিডেশনের কারণে এই সরকার জিতেছে। এই দুটো হচ্ছে মেজর কারণ। মমতার বিরুদ্ধে মানুষের বিতৃষ্ণা এই দুটো কারণেই ছিল। তাই এটাকে যদি বলা হয় যে মমতার কারণে জিতেছে, সেটাও হতে পারে। আবার এদের যারা সরকারে এসছে তাদের সফলভাবে এই বিষয়গুলোকে ব্যবহার করার ক্ষেত্রে তারা সফল, সেটাও ঠিক। আর এসআইআর যেটাকে বলা হয় যে এই কারণে যারা বিরোধীরা বলছেন, তারা ননসেন্স। এসআইআর হওয়ারই ছিল, সারা ভারতেই হয়েছে, এ রাজ্যেও হয়েছে। যে ভোটারগুলো ভুয়ো যে এবং ভুতুরে ভোটাররা, তারা চলে গেছে। অরিজিনাল ভোটাররা মমতাকে ভোট দেননি, সেটা মমতার দুর্ভাগ্য। আর মমতাকে সরিয়ে বিজেপি এসেছে, এটা পরিষ্কার। একদম এই বিষয়, যখন বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেস এলো, তখন আমরা মমতার বিশাল ইয়ে করলাম। আর যখন মমতাকে সরিয়ে বিজেপি এলো, তখন যাবতীয় ক্রেডিট অন্যদের দেওয়া হবে, এটা তো হতে পারে না। যে দল পরিশ্রম করেছে তাকে কেউ ক্রেডিট দিতেই হবে। মানবে যে মানে তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে বিজেপি, একই রকম ভাবে বামফ্রন্টের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ মমতাকে এনেছিল। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে প্রশ্ন করব যে এই সরকার আসার পরে যদি এই সরকারটাই তৃণমূলীকরণ হয়ে যায়, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এবং এমন এমন লোককে এখানে নেওয়া হচ্ছে যাদের বোধহয় রাজনৈতিক কেরিয়ারটাই শেষ হয়ে গেছে, তাদের আবার তুলে আনা হচ্ছে, এটার কারণ? এটা মনে হয় বৃহত্তর কোনো রাজনৈতিক বিষয় আছে। আমার যতটুকু মনে হয় যে কোনো দলে তার এক্সপেনশনের ক্ষেত্রে নতুন নতুন মানুষ গজিয়ে ওঠে না। একদম। তাকে তো একই ধরনের লোকজনগুলোকে নিয়ে তো সংসারটা, সংগঠন চালাতে হবে। এটা একটা দিক। সেই কারণে এরকম ভাবার কোনো কারণ নেই যে অমুক জায়গা, এগুলো রাজনৈতিক ন্যারেটিভ, যেটা অনেক আগে আমরা আলোচনা করছিলাম। এটা বিরোধীরা যারা হেরে গেছে তারা এই ন্যারেটিভ দেবেই। আর সরকার পক্ষ তাদেরকে ভাবতেই হবে যে তাদের বৃহত্তর স্বার্থে, যে বিষয় নিয়ে তুমি ইঙ্গিত করতে চাইছো, দেশের বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে রাজ্যসভায় এবং লোকসভায় 2/3 মেজরিটি শাসক পক্ষ বা এনডিএর প্রয়োজন, একদম নিশ্চিতভাবে প্রয়োজন। এবং তার জন্য বিল পাস করানোর, যে বিলগুলো পাস করানো, সেটা দেশের জন্য অত্যন্ত জরুরি। যে যাই বলুক না কেন, এই জায়গাটাতে আমি সম্পূর্ণভাবে একমত। তো করা হচ্ছে সেটা, তাতে আর তৃণমূলীকরণ নিচের দিকে, দেখো নিচের ব্যাপারটা এমন না তৃণমূলের বামপন্থীকরণ হয়েছিল। এখন এটা পুরোটাই নির্ভর করবে তৃণমূলের যিনি নেত্রী তিনি সামলাতে পারেননি,
বিজেপির যারা নেতারা আছেন বা নেত্রীরা আছেন তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা তাদের উপরে নির্ভর করছে, এটা তো এর বাইরে কিছু বলার নেই। এই বাংলায় তুমি দেখবে অবাঙালি অনেক বেশি, অনেকে বলছেন এসে গেছে, কালচার অনেক রকম হয়ে গেছে। তো আরএসএস এবং বিজেপি এই যে কম্বিনেশন, এরা কি বাঙালির সেই ঋতগৌরব শুধু নয়, বাঙালি পাড়ায় পাড়ায় বই পড়া, পাড়ায় পাড়ায় লাইব্রেরি, পাড়ায় পাড়ায় নাচ গান, রবীন্দ্র নজরুল উৎসব, এই সব কিছু কি আবার চালু করবে? আমি কালকেই মানে এটা যেদিন রেকর্ড হচ্ছে কাল সেই হিসাবে আমি কালকে বলছি, কবে দেখানো হবে তো আমি জানি না। ঘটনাচক্রে লাইব্রেরি মন্ত্রীর সঙ্গে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। তাই? হ্যাঁ, তো গ্রন্থাগার মন্ত্রী গৌরী মুর্শিদাবাদের এমএলএ, তো যা আমি শুনলাম যে লাইব্রেরিগুলোকে কিভাবে নতুন করে গড়ে তোলা হচ্ছে, সেখানে কি ধরনের বই রাখা হবে, সেই বইগুলোর সঙ্গে বাঙালির সম্পর্ক কতটা, বাঙালি ছেলে মেয়েদের পড়ার জন্য কতটা। এটা আমার মনে হয় পাড়ায় পাড়ায় লাইব্রেরি। হ্যাঁ, তো অন্য বছরের তুলনায় বা বিগত দিনগুলোর থেকে লাইব্রেরিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং ন্যাচারালি সংস্কৃতির ক্ষেত্রেও আমার ধারণা যে আমরা নিজেরাই তো করতে পারি, আমরা নিজেরা। আমি সেটাই হ্যাঁ, বলছি। নিজেরা করলে আগে যেটা ছিল সেটা হচ্ছে একটা একটা লোক দেখানো ব্যাপার ছিল, সেই লোক এবং বলা উচিত নয় কোনো ক্লাস এভাবে হয় না, কিন্তু একেবারে লোয়ার ক্লাস যেখানে হয়তো শিক্ষার পৌঁছতে দেওয়া হচ্ছে না, সেই ক্লাসটাকেই মদ, মেলা, খেলা, হিন্দি গান, জলসা, এবং এগুলো করলে সুবিধার কি, এক হচ্ছে সে প্রশ্ন করবে না, দুই হচ্ছে এগুলোর নাম করে কিছু তোলাবাজি করা যাবে, কম্বল বিতরণ এই নামের কিছু তোলাবাজি, পাড়ার এলাকার যত একটু পয়সাওয়ালা লোকজন আছেন তাদের ওপরে চাপ সৃষ্টি করা। তো আমার ধারণা এটার পরিবর্তন ঘটবে। দেখো, বাঙালি দিনের শেষে কিন্তু বাঙালি হতে গেলে তাকে দুর্গাপুজো নিয়ে ভাবতে হবে, তাকে পয়লা বৈশাখ নিয়ে ভাবতে হবে, তাকে তুলসী মঞ্চ নিয়ে ভাবতে হবে, তাকে ঘেঁটু পুজো নিয়ে ভাবতে হবে, তাকে ইতু পুজো নিয়ে ভাবতে হবে, নিশ্চিতভাবে এগুলো ভাবতে হবে। আমাদের রাজ্যে একটা অদ্ভুত জনসংখ্যার বিন্যাস আছে, কিছু করার নেই, একটা বৃহৎ জনসংখ্যা অন্য ধর্মাবলম্বী, কিন্তু বাঙালিকে বাঙালির মতো করেই ভাবতে হবে, এবং সেই বাঙালির চরিত্রগত মূলভূত চরিত্র হচ্ছে এই দুর্গাপুজো বা ইত্যাদি ইত্যাদি। তো এবারে আশা করা যায় সরকার সেই রকমভাবেই পদক্ষেপ করবে। এই মুহূর্তে যেটা অবস্থা হয়ে আছে যে অনেক বড় বড় জিনিসের দিকে সরকারকে নজর দিতে হচ্ছে, সেটা অনুপ্রবেশ হোক, সেটা আইন শৃঙ্খলা হোক, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, একদম খারাপ হয়ে গেছিল, সেটাই আর কি। লাস্ট প্রশ্ন, আমরা যে ধরনের স্টেপস দেখছি রাজ্য সভাপতির কাছ থেকে, এটা সত্যিই খুব রিমার্কেবল স্টেপস, এবং এইরকম কোনো দলাদলি না দেখে সবাইকে নিয়ে চলা, এটাও মানে অত্যন্ত ভালো। কিন্তু এই গান্ধীগিরিটাই পশ্চিমবঙ্গে কি খুব বেশি রিস্কি নয়? এবং এবং আর একটা কথা, হ্যাঁ তুমি বলো না। না, আমি এইটা নিয়ে বিভিন্ন বিজেপি অফিসে যখন প্রেস কনফারেন্স হচ্ছে, আজকালকার ছেলেপেলেরা যারা ওখানে আছে বলে, দাদা একদিকে গান্ধীগিরি আর একদিকে হচ্ছে ভেঙে দাও উড়িয়ে দাও, দুটোর মধ্যে কীভাবে সামঞ্জস্য রাখা যায় দল এবং সরকার, এটা তো পার্ট অফ দ্য গেম, এগুলো মজা করেই নেওয়া উচিত। কারণ হচ্ছে যে এক একজনের এক এক ধরনের ব্যক্তি চরিত্র থাকে, পার্টি প্রেসিডেন্টকে পার্টি চালাতে হবে, তার জন্য তাকে যা যা বার্তা দেওয়ার সেগুলো দিতেই হবে, এবং সেই জন্যে তিনি সরকারটাকে বলছেন পশ্চিমবঙ্গের সরকার, বিজেপি সরকার নয় কিন্তু। তাই পশ্চিমবঙ্গের সরকারকে যেভাবে চালাতে হয় সেভাবে পশ্চিমবঙ্গের সরকারকে চালাতে হবে। দুটোকে এক করে দিলে তো সেই তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্টের সময়কার মতো অবস্থা হয়ে দাঁড়াবে। এখন যদি আমি জিজ্ঞেস করেছিলাম, শ্রমিক ভট্টাচার্য আমাকে উত্তর দিল যে আমি যদি প্রত্যেকটা নির্দেশ দেওয়ার চেষ্টা করি, দিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তফাৎটা কোথায় থাকবে? বুদ্ধ ভট্টাচার্য প্রত্যেকটা ক্ষেত্রে পার্টি অফিস থেকে যা বলেছে দেশের স্বার্থে সেগুলো কম্প্রোমাইজ করেছেন। উনি মাদ্রাসা নিয়ে বলেছিলেন, কম্প্রোমাইজ করেছেন। উনি সিঙ্গুরের সময় কম্প্রোমাইজ করেছেন। উনি তাসলিমার সময় ওনার ওই পুরো সরকারটা কম্প্রোমাইজ করেছে। তো দল যদি এই চাপটা সৃষ্টি করে সরকারের উপরে, তাহলে সরকার তো সাধারণভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে পারবে না, তাহলে শুধু বিজেপি সমর্থকদের জন্য কি কাজ করার জন্য সরকার নাকি? তো আমার কাছে তো যুক্তিটা ঠিকই লেগেছে।
শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে নিয়ে একটা বক্তব্য না রেখেছেন। উনি কি লিখেছেন নেতাজিকে নিয়ে আমি যতটুকু জানি উনি বলেছেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা, উনি নেতাজির নামই উল্লেখ করেননি। দুটো জিনিস শ্রমিক, এই যে সোশ্যাল মিডিয়ার সমস্যা হচ্ছে এটাই, দুটো জিনিস শ্রমিক ভট্টাচার্য নিজে থেকে নিজের মুখে আমাকে যদি কেউ তিনটে জিনিস কেউ যদি দেখাতে পারে যে কোনো জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা যাবে, কোনো অডিও ভিডিও রেকর্ড যদি কেউ দেখাতে পারে কি বলেছিল এবং সেটার কি মানে দাঁড়িয়েছে, ঠিক সেই রকমই ভালো তৃণমূল খারাপ তৃণমূল এটি একটি দিল্লির বাংলা টেলিভিশন চ্যানেলের রিপোর্টারের গলা, সেই নিজের বিষয়টাকে সে এবং বাকিরা খবর করেছে, সেখানে ভালো তৃণমূল খারাপ তৃণমূল শ্রমিক ভট্টাচার্য কোথাও বলেনি। আমার কোনো দায় নেই বিজেপির, আমি এটা সাংবাদিকতার জায়গা থেকে বলছি। এবং তৃতীয় বিষয়, যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলেছেন তার মানে এই নয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস গুন্ডা পাঠিয়েছেন। কিন্তু উনি সঙ্গে একটা জুড়ে দিয়েছিলেন যে এদের নাম করলে তো অনেক কিছু হয়ে যায়। অনেক কিছুই হতে পারে, কারণ তাদের মধ্যে তো অনেক বড় নেতাও ছিল। অনন্ত মহারাজ কি অনন্ত মহারাজ তো বলেছেন নেতাজি নিয়ে। না সেটা অনন্ত মহারাজের দায় অনন্ত মহারাজের কি বিজেপি করেন নাকি? দল কি ব্যবস্থা নেবে সেটা তো আমি জানি না। একদিন উনি কি বলে ওদের রাজ্যসভার এমপি, এবং আমি যতটুকু বিজেপির কনস্টিটিউশন বুঝি তাতে এর দায় বিজেপির নয়, দায়িত্ব নিতে হবে কেন্দ্রের, তাদের যে কমিটি আছে বা যে পার্লামেন্টারি বোর্ড আছে তাদের সিদ্ধান্ত। রাজ্য থেকে কোনো নালিশ যাবে এই বিষয়ে? যায়নি, এটা কি ঘটনা মনে গেছে? নেতাজি এমনি অনন্ত মহারাজকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, আমার ধারণা আমি যতটুকু বিজেপি বুঝি, যে যা বিড়ম্বনা হওয়ার ইতিমধ্যেই হয়ে গেছে। আমরা দেখলাম যে এবারের ভোটে বা এবারে বিজেপি আসার পর যে তারকারা সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরতেন, তারা কিরম যেন একটা সেই মানে এমন ছক্কা মারা হলো যে তারা সবাই ঘরে ঢুকে গেছেন, কিন্তু আবার ধীরে ধীরে বেরোচ্ছেন, আবার ধীরে ধীরে একটু একটু করে বেরোচ্ছেন, মজা হাসি করে বিজেপির বিভিন্ন বিধায়কের সঙ্গে তাদের হাসি মজার বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে, মিম দেখা যাচ্ছে, ইয়ার্কি ফাজলামও দেখা যাচ্ছে। এটা সাধারণ মানুষ কোথাও নিতে পারছে না, এবং প্রচুর ট্রোলিং ঠিক নয়, কোথাও একটা দুঃখের কাহিনী সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে। অনেকেই বলছেন আপনারা কাজ করুন, আমরা তো বসে আছি। শিক্ষককে আমরা কাঁদতে দেখেছি একটি প্রোগ্রামে, যারা চাকরির আশায় রয়েছেন। তো মানুষের কিন্তু অনেক বেশি আশা বিজেপির কাছ থেকে। হ্যাঁ, মানে এই সিনেমার যারা তথাকথিত ঝিঙ্কু মামুনি যাদের বলে, যাদেরকে শেষ দিকটায় মমতার পিছনে তাদেরকেই শুধু দেখা যাচ্ছিল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যাচ্ছিল না। আমার তো উল্টো দিক দিয়ে আবার এটা নিয়ে বলতে গেলে প্রথম থেকে শুরু করতে হবে যে এরা খায় কি, কত টাকার ব্যবসা হয় কলকাতা শহরে বিনোদন জগতে, এরা যে জীবনযাত্রা বিলং করে সেই টাকাটা আসে কোথা থেকে? আর ওই টাকাটা রোজগার করতে গেলেও কিছুদিন ঘরে থাকবে, তারপর আবার বেরিয়ে আসবে, কিচ্ছু করার নেই ওদের। আমি শুনেছিলাম বছর 2-3 আগে মিমি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আমি আর 5 লাখ টাকার কোনো কাজ করব না। তার মানে 5 লাখ টাকা পেত ওরা। বছরে কটা সিনেমা করে? 4-5টা সিনেমা করবে, তারপরে ওই জীবনযাত্রা হয় কি করে? আর কি কি রোজগারের পথ আছে? এই নিয়ে বলতে গেলে আমি আবার 2 ঘন্টা বলে দিতে পারবো যে কেন এদেরকে মমতার পিছনে ঘুরতে হতো, কারা এই সমস্ত টিভি চ্যানেলগুলোর স্ক্রিপ্ট লেখে, কোথায় একটা করে ক্যারেক্টার গুঁজে দিয়ে এদেরকে সেখানে মুখ দেখানোর সুযোগ করে দেয়, সেই মুখ দেখানো নিয়ে শীতকালে মেদিনীপুরে মাচা করা, নানা একটা ভিশিয়াস সার্কেল আছে। এবং তারপরে আরও অনেক কিছু যেটার মধ্যে আমি ঢুকতে চাই না। কিন্তু তাদের সঙ্গেই তো এই বিজেপি নেতাদের মানুষ দেখতে চাইছে না। আমি তো নাম নিয়েই বলছি, রুদ্রনীলের কি দুরবস্থা হয়েছে, তারপরে ভালো করে নিজেকে প্রকটই করতে পারছে না, অথচ বাংলা সিনেমার অন্যতম একটা শক্তিশালী অভিনেতা। ওর নিজের মানে ঘটনাচক্রে ও বিপদে পড়েছে, কিন্তু পড়েছে যার ফলে মানে বেশ পিছিয়ে গেছে অনেকটা, তো কিছু করার নেই। আমরা লাস্ট প্রশ্ন করব। একটা এই বাংলার একটা অত্যন্ত পরিচিত সংবাদ মাধ্যমে আমরা কয়েকদিন আগে গুটিয়ে থাকা ব্রাত্য বসুকে আবার আমরা দেখলাম যে সে নতুন একটা অবতারে অবতীর্ণ হলো। তার বহুমুখী প্রতিভার মধ্যে একটা প্রতিভা নাটক লেখা, রাজনৈতিক নেতা, দাদা, অনেক কিছু থেকে এখন তিনি অ্যাঙ্কার হিসাবে আমাদের প্রতিদ্বন্দ্বিতায় হাজির হলেন। এবং সত্যি আমাদের সাথে কম্পিটিশন আমরা পেরে উঠবো কিনা জানি না। এই কম্পিটিশনের বাজারে তিনি যখন অ্যাঙ্কারিং করছেন আর সেখানে মঞ্চে উপস্থিত
শ্রমিক ভট্টাচার্য, আমরা দেখলাম আরও বিজেপির নেতা নেত্রীরা তারা গেলেন। এমন একটা দৈনিক, যে দৈনিক আরএসএসের একটা কোনো সভা হলে তাদেরকে আমন্ত্রণপত্র পাঠালে, আমি জানি না এটা সত্যি কিনা, তোমরা ভালো বলতে পারবে, নিজেদের রিপোর্টার পাঠাতো না। আরএসএস মানে নাক কুচকাতো এবং ধর্ম মানে অশিক্ষিত ভাবতো। তো সেই জায়গাটায় আমরা দেখলাম ব্রাত্য বসুর সঙ্গে একই মঞ্চে শিক্ষা নিয়ে সব থেকে বড় দুর্নীতি এই রাজ্যের অভিযোগ। সরকার চলে যাওয়ার একটা অন্যতম কারণ এই শিক্ষাও বটে। সেই জায়গায় ব্রাত্য বসুর অ্যাঙ্কারিংয়ের স্টেজ শেয়ার বিজেপির নেতারা করলেন এবং রাজ্য সভাপতি নিজে সেখানে উপস্থিত। তোমার কি মনে হয় না যে ওই অনুষ্ঠানটা বয়কট করা উচিত ছিল? আমার ধারণা আমন্ত্রণপত্রে কোথাও অ্যাঙ্কার হিসেবে ব্রাত্য বসুর নাম ছিল কি? হয়তো ছিল না। তাহলে প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি নাম করে সম্বন্ধে বলতে চাই, এই মুহূর্তে যে প্ল্যাটফর্ম থেকে পুরস্কারটা দেন সেটা কোনো সম্পর্ক নেই। ওটা একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। একটা মেগালোম্যানিয়াক মানসিকতা আছে, সেই জায়গা থেকে উনি নিজেকে ভাসিয়ে রাখেন। সাংবাদিকরা যেমন ভেসে থাকার চেষ্টা করেন, রাজনৈতিক নেতারা যেমন ভেসে থাকার চেষ্টা করেন, তেমনি মালিক হিসাবে অভিক সরকার ভেসে থাকার চেষ্টা করেন। এবং সেই জন্য এক পয়সা রোজগার না হওয়া সত্ত্বেও, মানে লসে, যে কোনো সোশ্যাল মিডিয়া এত খরচা করলে লসে রান করবেই, তা সত্ত্বেও তিনি এই অনুষ্ঠানটা করেন শুধু নিজেকে ভাসিয়ে রাখার জন্য। আর ব্রাত্য, হ্যাঁ ঠিক, এই পূর্ববর্তী সরকারের অন্যতম ক্রিমিনাল যদি কেউ থেকে থাকে সেটা ব্রাত্য। সেটা নাট্য জগতে যা ক্রাইম করেছে, সে একই ক্রাইম তার শিক্ষা জগতে করেছে এবং এখানে অ্যাপিয়ার করে এতটাই নির্বোধ যে সে যখন লিখছে আনন্দবাজার পত্রিকার একটি অনুষ্ঠানে, তো আসলে ও ক্রাইম করতে করতে না, ওর মধ্যে যে স্বাভাবিক বুদ্ধিমত্তাটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। আর ওই অভিক সরকার এই চিরকালই অ্যান্টি ন্যাশনাল এবং অ্যান্টি হিন্দু দুটোই, পুরো সরকার ফ্যামিলি, এদের একমাত্র আনুগত্য ছিল গান্ধী ফ্যামিলির প্রতি, গান্ধী ফ্যামিলির প্রতি, কংগ্রেসের নয়। এখনও সেটা আছে কি নেই আমি জানি না। এবং এদের সম্বন্ধে সারা ভারতবর্ষে সবাই পরিচিত যে এরা কারা, কী করে এবং কীভাবে তাদের পত্রিকা চালায়। টেলিগ্রাফ কাগজটা দিনের দিনই টয়লেট পেপার, পরের দিন পর্যন্ত যায় না। তো সে যাই হোক, এখন এই পুরো ব্যাপারটা ব্রাত্য এবং অভিকবাবুর বিষয়, এর মধ্যে অন্য কাউকে টানার আমার কোনো কারণ আছে বলে মনে হয় না। এখন কি ওখানে মমতা ব্যানার্জির মতো নাকি ল্যাপেল খুলে বেরিয়ে চলে যাবে প্রশ্ন করা হয়েছে বলে? ওখানে দেখলো, এমনকি মঞ্চ থেকেও বেরিয়ে গেছে। মঞ্চতে মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়ালকে উইংসের পাশ থেকে দেখে অনুষ্ঠান থেকে বেরিয়ে চলে গেছেন, এমন দিল্লিতে অনুষ্ঠান আছে। তো এটা তো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। মমতার মতো অসুস্থ সৌজন্যতা আর কি করবে? হ্যাঁ, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাওয়ার পরে বলবে যে আমি মুখটা করে ঘুরিয়ে নিয়ে পুরনো ননদদের মতো আমি বেরিয়ে চলে গেলাম। এটা তো হয় না। একদম। খুব ভালো লাগলো, অনেক দিন পর আমরা মনে হলো গল্প করলাম, আমাদের আশেপাশে ক্যামেরাম্যান বা যারা রয়েছে মনেই হলো না। আজকের এই পডকাস্টটা এখানেই শেষ করছি এবং আমার মনে হয় প্রসেনজিৎদার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আপনারা যারা নতুন প্রজন্মের তারা দেখছেন, কিন্তু অনেকটা যুগ সাংবাদিকতায় অনেক কিছু পার করে এসেছেন। তবে হ্যাঁ, যারা ট্রোল করতে চাইবেন তারা বলতে পারেন যে এখন বিজেপি সরকারে আসায় প্রসেনজিৎদাকে এখানে ডাকা হয়েছে, কিন্তু আমাদের এই ইচ্ছেটা অনেক দিনই ছিল, কিন্তু আমার পডকাস্টও সেইভাবে পপুলার হয়নি আর আমার ডাকারও সুযোগ হয়নি। এখন সেই সময়টা হয়েছে তাই ডাকা, কিন্তু এই কড়া প্রশ্নের জবাব নেওয়ার জন্য আমি প্রসেনজিৎদাকে আগেই বলেছিলাম। তাই কোনো রকম আমাদের ব্যক্তিগত অনেক রকম মতামত থাকতে পারে, কিন্তু এখানে যখন আমরা বসলাম তখন একদম সাংবাদিকের যেটুকু প্রশ্ন করা উচিত, যা যা উত্তর দেওয়া উচিত সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সংবাদ মাধ্যমের অন্দরমহলের অনেক খবর এবং সরকার সম্পর্কে অনেক ভুল ধারণা এগুলো নিয়েই আলোচনা করলাম। যদি এই পডকাস্টটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা দিকে দিকে ছড়িয়ে দিন। আমাদের সংবাদ মাধ্যমের যে নতুন প্রজন্ম তাদের জন্যও কিন্তু এটা একটা শিক্ষণীয় বিষয়, একটা এডুকেশনাল পডকাস্ট হয়ে থেকে যাবে। যাদের এটা ভালো লাগলো তারা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত লিখতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।